তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে পোলেন পিস্টিল ইন্টারাকশন, তাই তো? তার আগের টপিক কি ছিল? পলিনেশন। তাহলে এই দিকে দেখো, ভাবো পলিনেশন হলো, পলিনেশন হওয়া মানে কি, পিস্টিলের যে স্টিগমাটা আছে, এই যে এখানে স্টিগমা আছে, স্টিগমার উপরে এসে পোলেন গ্রেনটা পড়লো, তাই তো? এটা হচ্ছে পোলেন গ্রেন, ইজি লিখে দিলাম। এবার পোলেন গ্রেনের মধ্যে দুটা সেল হয়, একটা সেল হয় বড়, একটা সেল হয় ছোট। বড় সেলটাকে বলে ভেজিটেটিভ সেল, আর ছোট সেলটাকে বলে হচ্ছে জেনারেটিভ সেল, জিসি লিখে দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই পোলেন গ্রেন আর এই স্টিগমার মধ্যে এবার কি বলতো কথাবার্তা হবে, ইন্টারাকশন হবে। পোলেন গ্রেনটা মনে করো এখানে আসলো, এসে নিয়ে নক করছে, দরজা নক করছে, বলছে যে আমি ভিতরে ঢুকতে চাই। তো স্টিগমা বললো যে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়। তো দেখলো যে এই পোলেন গ্রেনটা আমার স্পিসিসের না। মানে ধরো এই পিস্টিলটা, এই যে পিস্টিলটা, পিস্টিলটা ধরো ম্যাঙ্গো গাছের পিস্টিল। হ্যাঁ, কিন্তু পোলেন গ্রেনটা ভাবো গুয়াভা গাছের পোলেন গ্রেন। তো এদের মধ্যে যখন এই কথাবার্তাটা হবে, তাতে করে ওরা চিনতে পারবে যে এটা আমার পোলেন গ্রেন নাকি আমার মানে প্রজাতির, আমার স্পিসিসের পোলেন গ্রেন, নাকি অন্য কোনো গাছের পোলেন গ্রেন। তো যদি মনে করো পোলেন গ্রেনটা অন্য কোনো স্পিসিসের হয়, তাহলে পোলেন জার্মিনেশন হবে না, মানে পোলেন টিউব তৈরি হবে না। কিন্তু যদি সেম স্পিসিসের হয়, ধরে নাও এটাও ম্যাঙ্গো গাছেরই, তবে এটাও ম্যাঙ্গো গাছের, তাহলে ওটা আবার একসেপ্ট হবে। একসেপ্ট হলে কি জার্মিনেশন হবে, জার্মিনেশন হওয়া মানে কি পোলেন টিউবটা তৈরি হবে। এই যে এখানে পোলেন টিউব তৈরি হচ্ছে, পোলেন টিউব তৈরি হওয়াকে পোলেন গ্রেনের জার্মিনেশন হওয়া বলে। যেরকম গাছ জার্মিনেট করে, ওরকমও পোলেন টিউব স্টিগমা আর স্টাইলের ভিতর দিয়ে জার্মিনেট করে। কি বুঝতে পারলা? আর তারপরে তো থাকবে, ভিতরে থাকবে হচ্ছে ওভিউল। ওভিউলের ওভিউলের এই গ্যাপটাকে কি বলে? মাইক্রোপাইল। আর মাইক্রোপাইলের দিকেই আছে এগ, আর একদম ভিতরের দিকে আছে দুটা পোলার নিউক্লিয়াই, আগের দিন বলেছি। তো এই পোলেন টিউবটা মাইক্রোপাইল দিয়ে ঢুকবে। তারপরে কি হবে, এই পোলেন টিউবটা তৈরি করবে কোন সেল? পোলেন গ্রেনের কোন সেল তৈরি করবে? ভেজিটেটিভ সেলটা পোলেন টিউবটা তৈরি করে, হ্যাঁ কি না? ভেজিটেটিভ সেল তারপরে নষ্ট হয়ে যায়, এবার জেনারেটিভ সেলের মধ্যে ঢুকবে। জেনারেটিভ সেল আবার ডিভাইড হয়ে দুটা মেল গ্যামেট বানাবে, দুটা মেল গ্যামেট বানাবে, মেল গ্যামেট দুইটা। তাহলে একটা মেল গ্যামেট গিয়ে ফার্টিলাইজ করবে এগ কে, আর একটা মেল গ্যামেট গিয়ে ফার্টিলাইজ করবে পোলার নিউক্লিয়াই কে। তাহলে এটাই আমরা পড়বো হচ্ছে পোলেন পিস্টিল ইন্টারাকশন, মানে পোলেন গ্রেনটা স্টিগমার উপরে পড়ার পরে কি হচ্ছে। দেখো এখানে কি লেখা আছে, যে pollination does not guarantee the transfer of right type of pollen। একদম যে আহ, ঠিক পোলেন গ্রেনই পড়বে তার কোনো গ্যারেন্টি নেই তো। ম্যাঙ্গো গাছের উপরে গুয়াভা গাছের পড়ে যেতে পারে এরকম। মানে যদি রাইট টাইপ হয় তাহলে কম্প্যাটেবল বলে, কম্প্যাটেবল পোলেন অফ দ্য সেম স্পিসিস। তো অনেক সময় কি হয় যে দেখো, অফেন পোলেন অফ দ্য রং টাইপ, অন্য গাছের পোলেন গ্রেন পড়ে গেল, বা একই গাছের পোলেন গ্রেন পড়ে গেল। একই গাছের পোলেন গ্রেন যদি পড়ে, তাহলে সেলফ পলিনেশন আটকানোর জন্য সেলফ ইনকম্প্যাটিবিলিটি থাকে। মনে আছে আগের দিন যে পড়িয়েছিলাম? সেলফ ইনকম্প্যাটিবিলিটি মানে কি, যে নিজের গাছের পোলেন গ্রেনকেও রিজেক্ট করে, যাতে সেলফ পলিনেশন না হয়, যাতে ক্রস পলিনেশন হয়। কেন? কারণ আগের দিন আমি বলেছি, সেলফ পলিনেশন হতে 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 একটা ঘটনা ঘটে, ইনব্রিডিং ডিপ্রেশন। ইনব্রিডিং ডিপ্রেশন হলে জিন লস হয়ে যেতে পারে, বা জেনেটিক ডিসঅর্ডার হয়ে যেতে পারে। তো আমি তোমার সামনে দুটো কেস আমি তোমার সামনে রাখছি। ভাবো এটা হচ্ছে কেস ওয়ান, ভাবো এটা হচ্ছে কেস ওয়ান, আর
এইখানে আর একটা কেস হচ্ছে, ভাবো এখানে হচ্ছে কেস 2। কেস 1-এ কি হচ্ছে, ম্যাঙ্গো গাছের স্টিগমার উপরে গোয়াভা গাছের পোলেন গ্রেন এসে পড়লো। গোয়াভা গাছের পোলেন গ্রেন এসে পড়লো, তাহলেও কি হবে, যেহেতু এই গোয়াভা গাছের পোলেন গ্রেনটা রং টাইপ মানে ইনকম্প্যাটিবল, ইনকম্প্যাটিবল, তাহলে এই পোলেন গ্রেনটা রিজেক্ট হয়ে যাবে, মানে পোলেন টিউব তৈরি হবে না। এবার মনে করো আমি বললাম কেস 2। কেস 2-তে আমি কি বললাম, ধরো পিস্টিলটা ম্যাঙ্গো গাছের, এবার ভাবো ম্যাঙ্গো গাছ নাম্বার 1, আর এর স্টিগমাতে এসে যে পোলেন গ্রেনটা পড়লো ওটাও ম্যাঙ্গো গাছের, কিন্তু ওই পোলেন গ্রেনটাও 1 নাম্বার ম্যাঙ্গো গাছেরই, মানে একই গাছের পোলেন গ্রেন। তাহলে যদি সেলফ ইনকম্প্যাটিবিলিটি থাকে, সেলফ পলিনেশনকে আটকানোর জন্য, যদি সেলফ ইনকম্প্যাটিবিলিটি থাকে, সেলফ ইনকম্প্যাটিবিলিটি মানে কি, নিজের গাছের পোলেন গ্রেনকে রিজেক্ট করা, তাই কি না? তাহলেও কিন্তু এই পোলেন গ্রেনটা জার্মিনেট হয়ে পোলেন টিউব তৈরি হবে না। ঠিক আছে, এইবার আমি তোমাকে বললাম, ধরে নাও এখানে অন্য গাছের পোলেন গ্রেন এসে পড়লো, মানে মনে করো আমি বললাম ম্যাঙ্গো ট্রি নাম্বার 2, মানে অন্য গাছের ম্যাঙ্গো গাছের পোলেন গ্রেন এসে পড়লো। তাহলে যদি এটা সেলফ ইনকম্প্যাটিবিলিটি যদি থাকে, তাহলে নিজের গাছের পোলেন গ্রেনকে রিজেক্ট করবে, কিন্তু অন্য গাছের পোলেন মানে একই স্পিসিসের অন্য গাছের পোলেন গ্রেনকে আবার অ্যালাউ করবে, মানে পোলেন টিউবটা তৈরি হবে। কি বুঝতে পারলো তো? তার মানে এইটা হচ্ছে কম্প্যাটিবল টাইপ অফ পোলেন গ্রেন, কম্প্যাটিবল মানে রাইট টাইপ অফ পোলেন গ্রেন। কি বোঝা গেল? তাহলে এই এই দুটো কেস দিয়ে তোমাকে মনে রাখতে হবে যে এখানে যে লাইনটা লেখা আছে যে অফেন পোলেন অফ দ্য রং টাইপ, মানে কেস 1 ম্যাঙ্গোর উপরে গোয়াভার এসে পড়লো, either from other species, ম্যাঙ্গো আর গোয়াভা দুটো আলাদা স্পিসিস, or from the same plant, একই গাছের পোলেন গ্রেন যদি হয়, আর যদি কি কন্ডিশন থাকে, সেলফ ইনকম্প্যাটিবিলিটি যদি থাকে, মানে নিজের গাছের পোলেন গ্রেনকে যে রিজেক্ট করে, তাহলে কিন্তু ওগুলো সব ইনকম্প্যাটিবল পোলেন গ্রেন, ওগুলো একটাও জার্মিনেট করবে না। তো ব্যাপারটা হচ্ছে যে স্যার ওরা এটাকে কিভাবে রেকগনাইজ করে, তাই কি না? the pistil has the ability to recognize the pollen, whether it is of the right type মানে compatible or the wrong type মানে incompatible। incompatible কোনটা হতে পারে, either other species এর pollen grain or same plant এর pollen grain, যদি self incompatibility থাকে, তাহলে এগুলো wrong type মানে incompatible। তাহলে ওদের মধ্যে কি হয়, ওদের মধ্যে একটা ডায়লগ ডেলিভারি হয় পোলেনের সাথে আর স্টিগমার মধ্যে। দেখো এখানে লেখা আছে, if the pollen is of wrong type, the pistil rejects the pollen by preventing pollen germination. পোলেন জার্মিনেশন মানে এখনই আমি কি বললাম বলো তো, পোলেন জার্মিনেশন মানে কি তৈরি হওয়া বলো তো, পোলেন টিউব তৈরি হওয়া, মানে পোলেন টিউবটা তৈরি হবে না অন দ্য স্টিগমা, অর দ্য পোলেন টিউব গ্রোথ ইন দ্য স্টাইল। এটা কি দিয়ে করে ওরা, এরা আইদার পোলেন গ্রেনটাকে অ্যাকসেপ্ট করে অর রিজেক্ট করে। আর এটা কিভাবে করে, নিজেদের মধ্যে কন্টিনিউয়াস ডায়ালগ, নিজেদের মধ্যে ডায়ালগ এক্সচেঞ্জ করে। আর ওই ডায়ালগটা কি দিয়ে হয়, দেখো লেখা আছে, দিস ডায়ালগ ইজ মিডিয়েটেড বাই কেমিক্যাল কম্পোনেন্টস অফ দ্য পোলেন ইন্টারঅ্যাক্টিং উইথ দোজ অফ দ্য পিস্টিল। পিস্টিল আর পোলেনের মধ্যে কিছু কেমিক্যাল থাকে, ওই কেমিক্যাল দিয়ে ওরা নিজেদের জিনকে চিনতে পারে। তাহলে ভাবো এইটা হচ্ছে পিস্টিলের স্টিগমা, ভাবো এটা হচ্ছে পিস্টিলের স্টিগমা। এই স্টিগমার গায়ে কিছু কেমিক্যাল আছে, স্টিগমার গায়ে কিছু কেমিক্যাল আছে। আবার এইটা ভাবো একটা পোলেন গ্রেন, পোলেন গ্রেনের গায়েও কিছু আবার কেমিক্যাল আছে। এই কেমিক্যাল দিয়ে ওরা নিজেদের মধ্যে ডায়ালগ এক্সচেঞ্জ করে, যে পোলেন গ্রেন বললো হ্যালো বাড়িতে কেউ আছেন, তখন স্টিগমা বললো কে, আপনি কোথা থেকে এসেছেন, পাসওয়ার্ড বলেন। তো দেখা গেল যে এই কেমিক্যাল দিয়ে ওরা দেখলো কি, যে না, এই পোলেন গ্রেনটা অন্য গাছের,
মানে ইনকম্প্যাটিবল, তাহলে কি ওকে রিজেক্ট করে দিবে, দরজাটা খুলবে না, মানে পোলেন টিউব তৈরি হবে না। কি বুঝতে পারলে তো? কখন তৈরি হবে? যদি ওটা রাইট টাইপ পোলেন গ্রেন হয়, কম্প্যাটিবল পোলেন গ্রেন হয়, তাহলেই দরজাটা খুলবে। এইটুকুনি ক্লিয়ার তো? এইটুকুনি যদি, তাহলে এখান থেকে দেখো এখানে কি লেখা আছে, যে ইট ইজ অনলি ইন রিসেন্ট ইয়ার্স, কয়েক বছর আগেই বোটানিস্টরা এই কেমিক্যাল, এই যে দেখো পোলেন পিস অ্যান্ড পিস্টিল কম্পোনেন্টস কে আইডেন্টিফাই করতে পেরেছে। ঠিক আছে, ওই কম্পোনেন্টটার একটা নাম আমি বলে দিচ্ছি, বইতে লেখা নাই, কম্পোনেন্টটার একটা এক্সাম্পল লিখে রাখো। সেটা হচ্ছে ক্যালসিয়াম বোরন, ক্যালসিয়াম বোরন ইনোসিটল সুগার কমপ্লেক্স। ক্যালসিয়াম বোরন ইনোসিটল সুগার কমপ্লেক্স, এইটা হচ্ছে, স্যার এটা পোলেনের মধ্যে থাকে না স্টিগমার মধ্যে থাকে? এটা ব্র্যাকেটে স্টিগমা লিখে রাখবো, এটা স্টিগমার মধ্যে থাকে, একটা সুগারি কমপ্লেক্স। ঠিক আছে, তাহলে এত অব্দি ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, যে বোটানিস্টরা রিসেন্টলি জানতে পেরেছে যে কি কেমিক্যাল গুলো থাকে, কয়েক সবগুলো জানতে পারেনি, কিছুটা জানতে পেরেছি। তার মধ্যে একটা এক্সাম্পল আমি দিলাম, ক্যালসিয়াম বোরন ইনোসিটল সুগার কমপ্লেক্স। এটুকুনি ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, তাহলে এবার চলে আসো নেক্সট, এখান থেকে কি লেখা আছে আমি আগে বলে দিই, তারপরে আমি আহ, বইয়ের ভিতর থেকে বুঝিয়ে দিচ্ছি। আগে এবার এইখানে দেখবা, তো এবার ভাবো এটা স্টিগমা, অনেকবার এই ছবিটা আঁকাতে হচ্ছে, স্টিগমার গায়ে এসে পোলেন গ্রেন এসে পড়লো। এবার 60% স্পিসিসের ক্ষেত্রে, আগের দিন পড়িয়েছি, 60% স্পিসিসের ক্ষেত্রে পোলেন গ্রেনের মধ্যে কটা সেল থাকে? দুটা সেল থাকে, হ্যাঁ কি না? টু সেল স্টেজ, টু সেল স্টেজে পোলেন গ্রেন গুলো শেড হয়, মানে অ্যান্থার থেকে বেরিয়ে আসে। একটা সেল তো হয়ে গেল ভেজিটেটিভ সেল, আর একটা হয়ে গেল জেনারেটিভ সেল। এবার ধরে নাও এখানে, এখানে মনে করো ওভিউল আছে, ভাবো এখানে ওভিউল আছে, ওভিউলের মধ্যে এমব্রায়ো স্যাক আছে, এমব্রায়ো স্যাকের মধ্যে 8টা নিউক্লিয়াস 7টা সেল থাকে। আমি মেন দুটা সেল বলছি, একটা হচ্ছে তোমার এগ, আর একটা হচ্ছে ভিতরে মাঝখানে থাকে, সেন্ট্রাল সেলে দুটা সেল থাকে, যেটা হচ্ছে পোলার নিউক্লিয়াই, পোলার নিউক্লিয়াই। তো ভেজিটেটিভ সেলটা কি বানাবে? পোলেন টিউব বানাবে, হ্যাঁ কি না? এই ভেজিটেটিভ সেলটা পোলেন টিউব বানায়, তখন ভেজিটেটিভ সেলের নিউক্লিয়াসটা এর মধ্যে ঢুকে যায়, এটা কি বানালো? পোলেন টিউব। এবার পোলেন টিউবটা যখন ওভিউল পর্যন্ত ঢুকে যায়, এই যে এখান দিয়ে ঢুকে যাচ্ছে, বলতো ওভিউলের এই গ্যাপটার নাম কি? ওভিউলের এই গ্যাপটার নাম কি বলো? মাইক্রোপাইল। তো মাইক্রোপাইল দিয়ে যখন ঢুকে যায়, তখন ভেজিটেটিভ সেলের এই নিউক্লিয়াসটা কিন্তু নষ্ট হয়ে যায়। হলো? তাহলে থাকলো কি এবার? জেনারেটিভ সেল। এবার জেনারেটিভ সেলের এই নিউক্লিয়াসটা পোলেন টিউবের মধ্যে ঢোকে, কিন্তু ঢুকে ও দুটা মেল গ্যামেট বানায়, দুটা মেল গ্যামেট বানায়, মেল গ্যামেট, GAM লিখে দিলাম 1, মেল গ্যামেট 2। একটা, এবার এগুলা যাচ্ছে 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 যাচ্ছে, যেতে যেতে একটা মেল গ্যামেট ফিউজ হবে এগের সাথে, আর একটা মেল গ্যামেট ফিউজ হবে পোলার নিউক্লিয়াই এর সাথে, দুটা পোলার নিউক্লিয়াই এর সাথে, একই না? কিন্তু বাকি 40% কেসে কি হয়? বাকি 40% কেসে কোনো কোনো পোলেন গ্রেনের ভিতরে একটা ভেজিটেটিভ সেল থাকে, একটা ভেজিটেটিভ সেল থাকে, কিন্তু জেনারেটিভ সেলটা আগের থেকেই ডিভাইড হয়ে দুটা মেল গ্যামেট হয়ে যায়। এখানে জেনারেটিভ সেলটা পরে দুটা মেল গ্যামেট হলো, হ্যাঁ কি না? পোলেন টিউবে ঢোকার পরে। কিন্তু বাকি 40% কি কেসে কি হয়? ভেজিটেটিভ সেল আর জেনারেটিভ সেলটা থাকে না, ওটা দুটা মেল গ্যামেট হয়ে আগের থেকেই থাকে।
দুটা মেল গ্যামেট হয়ে আগের থেকেই থাকে। তাহলে এই কেসে কি হবে, এই কেসে ভেজিটেটিভ সেলটা পোলেন টিউব তো বানালো, আর তারপরে আর এই জেনারেটিভ সেল তো নাই, তাই এই দুটা মেল গ্যামেট ডাইরেক্ট এর মধ্যে ঢুকে যাবে। কি বুঝলা? দুটা মেল গ্যামেট ডাইরেক্ট ঢুকে যাবে, ওটার আর কোনো ডিভিশন হবে না। এখানে জেনারেটিভ সেলটা যেরকম ডিভাইড হয়ে দুটা মেল গ্যামেট হয়ে গেল, দুটা মেল গ্যামেট হয়ে গেল, ওই কেসে আগের থেকেই যেহেতু দুটা মেল গ্যামেট আছে, তাই ওখানে আর ডিভিশন হয় না, ওই দুটা মেল গ্যামেট ঢুকে যায়। তার মানে এইটা ছিল 2 সেল স্টেজে শেড হচ্ছে, আর এটা কোন সেল স্টেজে শেড হচ্ছে? 3 সেল স্টেজে এটা শেড হচ্ছে। তাহলে 3 সেল স্টেজে যদি শেড হয়, তাহলে এই ঘটনাটা ঘটে। এইটুকুনি ক্লিয়ার? তাহলে ওটাই দেখো এইখানে লেখা আছে যে as mentioned earlier following compatible pollination the pollen grain germinates on the stigma। জার্মিনেট হওয়া মানে কি তৈরি হওয়া? পোলেন টিউব তৈরি হওয়া। কোথা দিয়ে বেরোবে পোলেন টিউবটা? জার্ম পোর দিয়ে বেরোবে। এই যে পোলেন গ্রেনের এই জায়গায় জায়গায় এক্সাইনের গ্যাপ থাকে। পোলেন গ্রেনের আমি তোমাদেরকে প্রথম ক্লাসে শিখেছিলাম যে পোলেন গ্রেনের বাইরের এটার নাম কি? এক্সাইন। আর এক্সাইনটা কি দিয়ে তৈরি? স্পোরোপোলেনিন দিয়ে তৈরি। তো যেই জায়গাটায় স্পোরোপোলেনিন নেই সেই জায়গাটা একটা গ্যাপ থাকে, যেটাকে কি বলে? জার্ম পোর। তো পোলেন টিউবটা এই জার্ম পোর দিয়েই বের হয়ে আসে। কথাটা বুঝলা? তো জার্ম পোর দিয়ে বের হয়ে আসলো, তারপরে ও পোলেন গ্রেনের মধ্যে যে কন্টেন্ট থাকে, মানে ভেজিটেটিভ সেল, জেনারেটিভ সেল, ওটা পোলেন টিউবের মধ্যে মুভ করে ঢুকে যায়। কিন্তু এটার আবার দুটো কেস বলেছি। এই যে দেখো এখানে কি লেখা আছে যে ইউ উড রিকল দ্যাট ইন সাম প্ল্যান্টস পোলেন গ্রেনস আর শেড এট 2 সেল স্টেজ। 2 সেল স্টেজে যদি হয়, তাহলে ভেজিটেটিভ সেলটা পোলেন টিউব বানালো, কিন্তু জেনারেটিভ সেলটা ডিভাইড হয়ে পোলেন টিউবের ভিতরে কি বানায়? দুটা মেল গ্যামেট বানায়। আর যাদের 3 সেলস কন্ডিশনে যাদের পোলেন গ্রেন শেড হয়, তাদের আবার কি হবে? তাদের আমি কি বললাম যে ওদের দুটা মেল গ্যামেট ডাইরেক্ট ঢুকে যাবে পোলেন টিউবের মধ্যে, হ্যাঁ কি না? ওইদিকে দেখতে হবে না, এই দিকে দেখো। আন্ডারলাইন করার কিছু নাই, আমি আন্ডারলাইন করে বুঝাচ্ছি, তোমাকে আন্ডারলাইন করতে হবে, তুমি পড়বা গোটাটাই। এবার পোলেন টিউবটা কোন গ্যাপটা দিয়ে যেন ঢোকে বলো তো? পোলেন টিউবটা কোন গ্যাপটা দিয়ে ঢোকে? মাইক্রোপাইল দিয়ে ঢুকলো। তাহলে দেখে দেখে নাও, ভাবো যে এই জায়গাটায় মাইক্রোপাইলটা আছে। এই যে দেখো এখানে মাইক্রোপাইল আছে, এই যে এই জায়গাটায় মাইক্রোপাইল আমার বিয়ে করা আছে। এবার যদি তোমরা আগের দিনের পড়াটা মনে রাখো, তাহলে দেখো এই যে ওভিউল, এই যে ওভিউল ড্র করছি, এই যে এই গ্যাপটা হচ্ছে মাইক্রোপাইল। এইবার ভিতরে তো আছে এমব্রায়ো স্যাক, এই যে এমব্রায়ো স্যাক। এবার মাইক্রোপাইলের দিকে 3টা সেল থাকে, যার মধ্যে দুটা হচ্ছে সিনার্জিড, এই যে দুটা হচ্ছে সিনার্জিড, আর একটা হচ্ছে তোমার এগ। এই যে একটা হচ্ছে তোমার এগ, আর একদম মাঝখানে আছে সেন্ট্রাল সেল, যার মধ্যে আছে দুটা পোলার নিউক্লিয়ার, নিচের দিকে আছে 3টা অ্যান্টিপোডাল সেল। এই যে এই দুটা হচ্ছে সিনার্জিড, এটা একটা সিনার্জিড, এটা একটা সিনার্জিড। সিনার্জিড, এটা কি হয়ে গেল? এগ। মাঝখানের এই সেলটার নাম কি? সেন্ট্রাল সেল। সেন্ট্রাল সেলের মধ্যে এই দুটা নিউক্লিয়াসের নাম কি? পোলার নিউক্লিয়াই। আর নিচের দিকের এই 3টা সেল হচ্ছে অ্যান্টিপোডাল সেল। আজকে কিন্তু অনেক পড়া, সেই জন্য কিন্তু আমি বলছি ফোকাস থাকো, অ্যান্টিপোডাল সেল। তো এবার তোমাদের মনে আছে যে সিনার্জিড সেলগুলোর মধ্যে এরকম আঙ্গুলের মতো এরকম ইনফোর্ডিংস থাকে, হ্যাঁ, পিলিফর্ম অ্যাপারেটাস। পিলিফর্ম অ্যাপারেটাস, এটা বলার কেন মানে কি? যখন এখান দিয়ে এই যে পোলেন গ্রেন, এখানে মনে করো একটা এক্সাইন আছে, এক্সাইনের মাঝখানে একটা গ্যাপ আছে জার্ম পোর, তো এখান দিয়ে যখন পোলেন টিউবটা যাচ্ছে, তো এটা যখন সিনার্জিড অবধি যাবে,
সিনার্জিড অব্দি গেল, তারপরে ফিলিফর্ম অ্যাপারেটাস এই পোলেন টিউবটাকে গাইড করে এগ অব্দি নিয়ে যাবে, হ্যাঁ কি না? এগ অব্দি নিয়ে যাবে আর পোলার নিউক্লিয়াই অব্দি নিয়ে যাবে। তারপরে এর মধ্যে থেকে যে জেনারেটিভ সেলের যে থেকে যে দুটা মেল গ্যামেট আসলো, এই মেল গ্যামেট গুলো যাবে যাবে যেতে যেতে একটা মেল গ্যামেট চলে যাবে এগ এর সাথে, আর একটা মেল গ্যামেট চলে যাবে পোলার নিউক্লিয়াই এর সাথে। কি, তাহলে এই ফিলিফর্ম অ্যাপারেটাস এর ঘটনাটাও কিন্তু এখানে বলা আছে। এই যে মাইক্রোপাইল and then enters one of the synergids through the filiform apparatus। এটুকুনি ক্লিয়ার? Many recent studies have shown that filiform apparatus present at the micropylar part of the synergids guides the entry of pollen tube। pollen tube কে গাইড করে নিয়ে যায়, কোন দিকে নিয়ে যায়? এগের দিকে, আর তোমার হচ্ছে পোলার নিউক্লিয়াই এর দিকে। এত অব্দি গিয়ে ব্র্যাকেট একটা ক্লোজ করে দাও, ঠিক আছে? এইবার এখান থেকে এইটুকুনি জায়গায় কি লেখা আছে আগে আমি বুঝিয়ে দিচ্ছি, পরে আমি এই জায়গাটায় তোমাকে এইখান থেকে তারপরে পরে বলে দিচ্ছি, আগে এখানে বুঝে নাও। at this all these events from pollen deposition on stigma until pollen tube, এখান থেকে ধরে নাও, আমি তোমাকে কি বলছি, এদিকে দেখো, ধরে নাও এটা হচ্ছে পিস্টিল। পিস্টিলের এটা মনে করো আমি বললাম পটেটোর পিস্টিল, পটেটো, ঠিক আছে? আর এর ওপরে যে একটা পোলেন গ্রেন এসে পড়লো, এই পোলেন গ্রেনটা মনে করো টমেটোর পোলেন গ্রেন, টমেটো। তাহলে পটেটো একটা আলাদা স্পিসিস, টমেটো একটা আলাদা স্পিসিস, তাহলে কি এখানে পোলেন গ্রেনটা রিজেক্ট হবে নাকি অ্যাকসেপ্ট হবে? রিজেক্ট হয়ে যাবে, কারণ এটা অন্য অন্য গাছের পোলেন গ্রেন, আলাদা স্পিসিস, হ্যাঁ কি না? কিন্তু তুমি চাইছো কি, তুমি পটেটো আর টমেটোর একটা হাইব্রিড বানাতে চাইছো। তুমি পটেটো আর টমেটোর একটা হাইব্রিড বানাতে চাইছো, যেটার নাম হচ্ছে পমেটো। কি বুঝলাম? পমেটো বানাতে চাইছো। তাহলে কি ওদের মধ্যে কি হচ্ছে, একটা ডায়লগের এক্সচেঞ্জ হচ্ছে। ওই ডায়লগের এক্সচেঞ্জের জন্য ওই টমেটোর পোলেন গ্রেনটা কি হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে। তো তুমি ওদের মধ্যে কি ডায়লগ হচ্ছে, মানে কি কেমিক্যাল আছে না আছে, ওইটার নলেজ যদি তোমার মধ্যে থাকে, তুমি এই জায়গাটা ওদের মধ্যে ডায়লগটাকে ম্যানিপুলেট করতে পারবা কি পারবা না? কথাটা বুঝলা? ধরে নাও তুমি এখানে একটা অন্য কোনো কেমিক্যাল দিয়ে দিলা, ওই কেমিক্যালটার জন্য মনে করো ওদের মধ্যে যে ডায়লগটা, এই ডায়লগটা ঠিক করে হলো না, ইন্টারাকশনটা ঠিক করে হলো না, আর টমেটোর পোলেন গ্রেনকে ও একসেপ্ট করে নিল। একসেপ্ট করে নিলে কি হয়ে যাবে, পোলেন টিউব তৈরি হয়ে যাবে, ইয়েস অর নো? আর ভিতরে আছে এগ, আর পোলেন গ্রেনের মধ্যে আছে মেল গ্যামেট। তাহলে মেল গ্যামেট আর এগের ফিউশন হয়ে এখানে দেখো টমেটোর মেল গ্যামেট আর পটেটোর ফিমেল গ্যামেট, মানে এই দুটার হাইব্রিডাইজেশনে একটা জাইগোট তৈরি হবে, যেই জাইগোট থেকে একটা হাইব্রিড এমব্রায়ো তৈরি হবে, যেটার নাম হচ্ছে পমেটো। এবার আমার কথাটা শুনুন, তাহলে তোমার ব্যাপারটা হচ্ছে কি যে এইখানে পোলেন পিস্টিল ইন্টারাকশনের যে নলেজটা, আমার কথাটা বুঝলা? পোলেন পিস্টিল ইন্টারাকশনের যে নলেজটা, এই নলেজটা যদি থাকে তোমার মধ্যে, তাহলে তুমি ম্যানিপুলেটও করতে পারবা। করলে এরকম আমরা হাইব্রিডাইজেশন করতে পারি, এরকম আমরা হাইব্রিড প্ল্যান্ট বানাতে পারি, হাইব্রিড প্ল্যান্ট। বুঝা গেল? তো এটা কাদের কাজে লাগে স্যার? এরা যারা প্ল্যান্ট ব্রিডার্স হয় তাদের এটা কাজে লাগে। কাদের কাজে লাগে বললাম? প্ল্যান্ট ব্রিডারদের কাজে লাগে। আচ্ছা স্যার, টমেটো আর পটেটো না হয় বাদ দাও, হ্যাঁ, ম্যাঙ্গো আর ম্যাঙ্গো দিয়েই বলি, কথাটা বোঝো? ম্যাঙ্গো আর ম্যাঙ্গো দিয়ে বলি, ভাবো এইটা ম্যাঙ্গোর পিস্টিল, এটা ম্যাঙ্গো না, প্ল্যান্ট নাম্বার 1 এর পিস্টিল, ওর স্টিগমাতে ম্যাঙ্গো প্ল্যান্ট নাম্বার 1 এরই পোলেন গ্রেন এসে পড়লো, শুনছো? তাহলে একই স্পিসিসের পোলেন, একই গাছের পোলেন গ্রেন হলে ওটাকে রিজেক্ট করে দেয় অনেক সময়, যেটাকে কি বলে বলতো? সেলফ ইনকম্প্যাটিবিলিটি। আমি পুরোটা লিখলাম না, হ্যাঁ কি না?
তার মানে ওদের মধ্যে ডায়লগ হলো, ডায়লগটাতে ও বুঝে গেল, স্টিগমাটা বুঝে গেল যে এটা আমার গাছেরই পোলেন গ্রেন, তাহলে তো সেলফ পলিনেশন হয়ে যাচ্ছে, তাহলে তো সেলফ তোমার ইনব্রিডিং ডিপ্রেশন হয়ে যাবে, তো এটাকে রিজেক্ট করো। কিন্তু তুমি চাইছো কি, তুমি জোর করে এই ম্যাঙ্গো ওয়ান প্ল্যান্টের পোলেন গ্রেন দিয়েই ম্যাঙ্গো ওয়ান প্ল্যান্টের এগকে ফার্টিলাইজ করাতে চাইছো। কেন? কেন? ধরে নাও যদি একই গাছের গ্যামেট দিয়ে আমি আহ, ইয়ে করাই, যা ফার্টিলাইজেশন করাই, তাহলে তুমি ওই একই ভ্যারাইটির ম্যাঙ্গো গাছ পাবা। ইয়েস অর নো? ওই ম্যাঙ্গো ভ্যারাইটি নাম্বার ওয়ানের মতনই গাছ পাবা, যে ডটার ম্যাঙ্গো গাছটা পাবা। হয়তো এই ম্যাঙ্গো গাছের মধ্যে কিছু ভালো ভালো কোয়ালিটি আছে, ধরে নাও ফ্রুট কোয়ালিটি খুব ভালো, ফ্রুট কোয়ালিটি খুব ভালো, তারপরে হচ্ছে আমি বললাম হচ্ছে ফাস্ট গ্রোথ হয়, খুব তাড়াতাড়ি বড় হয়, হ্যাঁ, তারপরে মনে করো আমি বললাম যে লেস মেনটেনেন্স, কত মেনটেন করার দরকার পড়ে না, নিজের খেয়াল নিজে রাখতে পারে এরকম। তো যদি অন্য গাছের পোলেন গ্রেন চলে আসতো, ধরে নাও ম্যাঙ্গো প্ল্যান্ট নাম্বার 2 বা 3 এর পোলেন গ্রেন চলে আসতো, তাহলে ওখান থেকে কি আর ম্যাঙ্গো ওয়ান গাছ পেতাম? ওখান থেকে নিউ ধরনের ম্যাঙ্গো গাছ পেতাম, হ্যাঁ কি না? তো নিউ ম্যাঙ্গো গাছে হয়তো এই কোয়ালিটি গুলো নাও থাকতে পারতো। কিন্তু তুমি একই গাছের মধ্যে যদি ফার্টিলাইজেশন করাও, তাহলে এই ম্যাঙ্গো ওয়ান গাছের এগের মধ্যেও এই কোয়ালিটি গুলো আছে, হ্যাঁ কি না? আবার এই ম্যাঙ্গো ওয়ান গাছের পোলেন গ্রেনের মেল মেল গ্যামেটের মধ্যেও এই কোয়ালিটি গুলো আছে, তাহলে ওদের থেকে যে বাচ্চাটা হবে, বাচ্চাটার মধ্যেও এই কোয়ালিটি গুলো প্রিজার্ভ থাকবে। ইয়েস অর নো? তাহলে সেক্ষেত্রেও যদি সেলফ ইনকম্প্যাটিবিলিটি যদি থাকে, মানে এখানকার নলেজ যদি তুমি জানো, এটাকে কি করতে হবে? তোমাকে ম্যানিপুলেট করতে হবে। কথাটা বুঝলা? যদি ম্যানিপুলেট করতে পারো, তাহলে সেলফ ইনকম্প্যাটিবিলিটি থাকলেও একে একসেপ্ট করে নিবে, এখান থেকে পোলেন টিউব তৈরি হবে, তাহলে এই মেল গ্যামেটটা গিয়ে ফিমেল গ্যামেটটাকে ফার্টিলাইজ করবে, তাহলে তুমি তোমার ডিজায়ার্ড প্ল্যানটাই পেলা, যেই প্ল্যানটা পেতে চাইছো। তাহলে এগুলা কেসে তোমার কি লাগবে? ওই পোলেন পিস্টিল ইন্টারাকশনের কি লাগবে বলো, আমি লিখে দিচ্ছি তো, নলেজটা লাগবে। দেখো ওই ল্যাঙ্গুয়েজেই এখানে লেখা আছে, কি লেখা আছে? এই যে pollen pistil interaction is a dynamic process involving pollen recognition followed by promotion of in or emission of pollen. The knowledge gained, এই যে দেখো, knowledge gained in this area would help the plant breeder in manipulating pollen pistil interaction. ম্যানিপুলেট করে দিলাম, জোর করে আমি পটেটোর স্টিগমার মধ্যে টমেটোর পোলেন গ্রেনকে জার্মিনেট করাচ্ছি, বা জোর করে সেলফ ইনকম্প্যাটিবিলিটি থাকা সত্ত্বেও একই গাছের পোলেন গ্রেন দিয়ে ওই গাছের স্টিগমার মধ্যে পোলেনকে জার্মিনেট করাচ্ছি। বুঝতে পারছো তো? তাহলে তাহলে ইনকম্প্যাটিবল পলিনেশন করানো যাবে, তাতে করে তুমি ডিজায়ার্ড হাইব্রিড পাওয়া, তোমার ইচ্ছা মতো হাইব্রিড পাওয়া। ডিজায়ার মানে কি? তোমার ইচ্ছা। এটুকুনি ক্লিয়ার? হ্যাঁ কি না বলো? আধা ক্লিয়ার আধা আনক্লিয়ার এরকম না তো? শুনছো তো? ক্লাস 12 কিন্তু, তাই কিন্তু ক্লাস 11 এর মতো অ্যাটিটিউড রাখবা না, এরকম চলবে না। এবার তোমাকে বলেছে কি পোলেন জার্মিনেশন করে দেখতে মাইক্রোস্কোপের নিচে, এই যে মাইক্রোস্কোপের নিচে পোলেন জার্মিনেশন করে দেখি। কিভাবে করব? বাড়িতে বা ল্যাবে করা যাবে। কি করতে হবে? এইদিকে দেখো, ধরে নাও তুমি একটা গ্লাস স্লাইড নিলা, ভাবো এরকম একটা কাচের একটা স্লাইড নিলা, ল্যাবে পাওয়া যায়, হ্যাঁ কি না? এই গ্লাস স্লাইডের মধ্যে তুমি একটু চিনি জল নিয়ে নিলাম, সুগার সলিউশন, সুগার সলিউশন ড্রপার দিয়ে ড্রপ ড্রপ করে এখানে তুমি সুগার সলিউশন নিয়ে নিলাম। কত পার্সেন্ট সুগার সলিউশন? 10% সুগার সলিউশন, মানে 100 গ্রাম জলের মধ্যে 10 গ্রাম চিনি। বুঝলা? এবার এর মধ্যে তুমি কোনো গাছের পোলেন গ্রেন এখানে দিয়ে দাও, ভাবে এখানে পোলেন গ্রেন দিয়ে দাও। তারপরে 15 থেকে 30 মিনিট পরে তুমি এটাকে মাইক্রোস্কোপের নিচে অবজার্ভ করবে, করলে দেখবা এখানে পোলেন টিউব তৈরি হয়ে গেছে, এখান থেকে এরকম করে পোলেন টিউব বেরিয়ে আসছে। স্যার এটা কিভাবে পসিবল হলো? পসিবল হলো এই কারণে, কারণ আমি তোমাদেরকে কি বললাম একটু আগেই, যে স্টিগমার মধ্যে একটা কেমিক্যাল থাকে, এই যে কেমিক্যাল ক্যালসিয়াম বোরন ইনোসিটল সুগার কমপ্লেক্স, সুগার কমপ্লেক্স। তার মানে সুগারে পলেন গ্রেন গুলো কিছু না কিছু রেসপন্স করে।
তো নট নেসেসারিলি এই সুগারটা থাকলে তুমি নর্মাল চিনি দিয়ে করলেও জার্মিনেট হয়ে হয়ে যাবে। আর জার্মিনেট যদি হয় তাহলে দেখো দেখতে এরকম লাগবে। দাঁড়াও এক second। এই যে দেখো, এই যে এরকম বি নাম্বার ছবিটার মতো লাগবে। এই যে এখানে সরু সরু সুতোর মতো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে পোলেন টিউব। হ্যাঁ, সবগুলাই তো অনেকগুলো না না গোটাটা মিলায় না, এক একটা হচ্ছে পোলেন টিউব। এখানে অনেকগুলো পোলেন গ্রেন দেওয়া, তাই অনেকগুলো পোলেন টিউব তৈরি হয়েছে। তো এটা তোমাকে কোন কোন গাছের পোলেন গ্রেন নিয়ে করতে বলেছে? এই যে দেখো, পোলেন জার্মিনেশন মানে কি বলো? আবার জিজ্ঞাসা করছি, পোলেন জার্মিনেশন মানে কি? কি তৈরি হবে? পোলেন টিউব তৈরি হওয়া। তো পি প্ল্যান্ট, চিকপি, তারপর হচ্ছে ক্রোটোলারিয়া, বালসাম, ভিঙ্কা, এগুলোকে গ্লাস স্লাইডের মধ্যে নিয়ে 10% সুগার সলিউশনের মধ্যে দিয়ে দেখো 15 থেকে 30 মিনিট পরে তুমি লো পাওয়ার লেন্স মাইক্রোস্কোপের নিচে দেখলে দেখবা পোলেন টিউব গুলো কামিং আউট, বেরিয়ে আসছে। ক্লিয়ার এইটুকুনি? আচ্ছা, এটা তাহলে আমাদের প্র্যাকটিক্যালে থাকতে হবে। প্র্যাকটিক্যালে আছে তো এটা। এবার চলে আসো আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন। প্রথমে এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে নাও, একদম লাস্ট পর্যন্ত। এই যে এত অবধি ব্র্যাকেট করে নাও, এই যে রিব্যাক পর্যন্ত এত অবধি ব্র্যাকেট করে নাও। আর আমি আগে প্রসেসটা বলে দিচ্ছি। এই প্রসেসে দুটা জিনিস মাথায় রাখো, একটা হচ্ছে ইমাস্কুলেশন, একটা হচ্ছে ব্যাগিং। এই দুটা টার্ম আগে দেখে রাখো, ঠিক আছে? এইদিকে দেখো এবার, আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন কিভাবে করতে হয়, খুব ইম্পর্টেন্ট টপিক পরীক্ষার জন্য। তোমার কি লাগবে? আগে নলেজ লাগবে। ইয়েস অর নো? পোলের পিস্টিল ইন্টারঅ্যাকশনের কি লাগবে? নলেজ লাগবে। তো নলেজটা থাকলে তুমি এই এই কাজটা করতে পারবা। আগে বোঝো আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন জিনিসটা কি। ধরে নাও তোমার কাছে একটা ম্যাঙ্গো গাছ আছে, ম্যাঙ্গো ভ্যারাইটি নাম্বার 1, যার মধ্যে মনে করো ফ্রুট কোয়ালিটি খুব ভালো, ফ্রুট কোয়ালিটি গুড, ঠিক। 2 নাম্বার বললাম যে ফ্রুট নাম্বারও অনেক বেশি, অনেক ফ্রুট হয়, ফ্রুট নাম্বারও অনেক বেশি, হাই। কিন্তু কি এর মধ্যে একটা কি খারাপ আছে? টেম্পারেচার রেজিস্ট্যান্স ইজ ভেরি লো। টেম্পারেচার রেজিস্ট্যান্স ইজ ভেরি লো। মানে টেম্পারেচার রেজিস্ট্যান্স মানে কি? বেশি গরমও সহ্য করতে পারে না, বেশি ঠান্ডাও সহ্য করতে পারে। বুঝতে পারলে এটা? আচ্ছা, এবার মনে করো তোমার কাছে ম্যাঙ্গো ভ্যারাইটি নাম্বার 2 আছে, ম্যাঙ্গো ভ্যারাইটি নাম্বার 2 আছে। এর মধ্যে কি, এর মনে করো ফ্রুট কোয়ালিটি অত ভালো না। এই যে ফ্রুট কোয়ালিটি মনে করো ব্যাড, টক মনে করো আমগুলা ফ্রুট। কিন্তু এর মধ্যে ভালো কোয়ালিটি কি, ফাস্ট গ্রোথ হয়। ভাবো ম্যাঙ্গো গাছটা খুব তাড়াতাড়ি জার্মিনেট করে বড় হয়ে যায়। আর 3 নাম্বার কি, টেম্পারেচার রেজিস্ট্যান্স আবার ভালো। টেম্পারেচার রেজিস্ট্যান্স আবার মনে করো হাই। এখানে লো লেখা আছে, এখানে হাই লিখে দিলাম। তাহলে এগুলোর মধ্যে আমি একটা টার্ম মনে রাখো, ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্স। ডিজায়ার মানে কি? ডিজায়ার মানে আমাদের ইচ্ছা। তা আমরা যেগুলো চাই, স্যার এগুলো ম্যাঙ্গো 1 প্ল্যান্ট থেকে আমরা কোন ক্যারেক্টারিস্টিক্স গুলো চাই? ফ্রুট কোয়ালিটি গুড হোক, ফ্রুট নাম্বার বেশি হোক, কিন্তু এইটা আমরা চাই না, টেম্পারেচার রেজিস্ট্যান্সটা কম। ম্যাঙ্গো 2 প্ল্যান্ট থেকে আমরা কি কি কোয়ালিটি চাই? ফাস্ট গ্রোথ হোক, আর টেম্পারেচার রেজিস্ট্যান্সও ভালো হোক, কিন্তু ফ্রুট কোয়ালিটিটা বাজে, ওটা আমরা চাই না। কি বুঝতে পারলা তো? যেগুলোর পাশে রাইট দেওয়া ওগুলো হচ্ছে ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক, যেগুলো আমি চাই। তাহলে এবার ধরে নাও তুমি ম্যাঙ্গো 2 গাছের তুমি নিলা হচ্ছে ফিমেল পার্টটা, যার মধ্যে আছে এগ, হলো। আর ম্যাঙ্গো 1 গাছের তুমি নিলা হচ্ছে পোলেন গ্রেন, নিয়ে তুমি ওদের মধ্যে এই যে ওদের মধ্যে যে ডায়লগটা আছে ওটাকে ম্যানিপুলেট করে
তুমি কোনোভাবে এখানে পোলেন জার্মিনেশন করালা, মানে পোলেন টিউব তৈরি করালা, তাহলে মেল গ্যামেটের সাথে এই মেল গ্যামেটের সাথে ফিমেল গ্যামেটের ফিউশন করালা, তাহলে এখান থেকে একটা সিড তৈরি হবে, যে সিডের মধ্যে এমব্রায়ো আছে। ওখান থেকে তুমি মনে করো একটা নতুন ম্যাঙ্গোর হাইব্রিড পেলা, হাইব্রিড ম্যাঙ্গো পেলা। এবার বাই চান্স দেখা গেল এই এরকম 10টা হাইব্রিড ম্যাঙ্গো পেয়েছো, এই 10টা হাইব্রিড ম্যাঙ্গোর মধ্যে 8টার মধ্যে মনে করো সবগুলো কোয়ালিটি আসেনি, ওর এই যে রাইট চিহ্ন দিয়েছে কিনা, ধরো না 8টার মধ্যে সবগুলো আসেনি, ওই 8টা রিজেক্ট, বাকি 2টার মধ্যে তুমি যে ক্যারেক্টারিস্টিক্স গুলো চাইছো সেগুলো সবগুলোই এসছে। কথাটা বুঝলা? তাহলে ওই 2টা হাইব্রিড প্ল্যান্টকে তুমি চুজ করলা তোমার কাল্টিভেশনের জন্য। তাহলে এটাকে কি বলে? আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন। আর্টিফিশিয়াল কেন? কারণ এটা তুমি করছো, ন্যাচারাল না, তুমি নিজে দিয়ে করাচ্ছ। এবার স্যার করানোর প্রসেস কি, আগে মন দিয়ে শোনো। যদি বাইসেক্সুয়াল গাছ হয়, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হয়, কি বললাম? যদি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হয়, হবে এটা একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, হবে এটা ম্যাঙ্গো ভ্যারাইটি নাম্বার 1, ম্যাঙ্গো ভ্যারাইটি নাম্বার 1। তাহলে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হলে এর মধ্যে স্ট্যামেনও থাকবে, আবার এর মধ্যে পিস্টিলও থাকবে, ঠিক? এবার মনে করো এটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার নাম্বার 2, মানে ম্যাঙ্গো ভ্যারাইটি নাম্বার 2, লিখে দিচ্ছি ম্যাঙ্গো ভ্যারাইটি নাম্বার 2। খাওয়াকে কম করে বলবো, আমি বছর এগুলা সহ্য করবো না। এবার এই গাছেরও বাইসেক্সুয়াল ফ্লাওয়ার জন্য এখানেও তোমার মেল পার্ট মানে স্ট্যামেন আর ফিমেল পার্ট মানে কার্পেল আছে। এবার সাপোজ তুমি ম্যাঙ্গো 1 প্ল্যান্টকে ফিমেল ফ্লাওয়ার হিসেবে চুজ করলা, তুমি ফিমেল ফ্লাওয়ার হিসেবে চুজ করলা, আর ম্যাঙ্গো 2 কে তুমি মেল প্ল্যান্ট হিসেবে চুজ করলা। এটুকুনি ক্লিয়ার কিনা বলো? তাহলে দেখো, এইটা হচ্ছে ফিমেল পার্ট, কারণ এটা হচ্ছে পিস্টিল, আর এইটা হচ্ছে মেল পার্ট, কারণ এটা হচ্ছে স্ট্যামেন। এবার বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে তুমি এবার তুমি কি চাইছো? ম্যাঙ্গো 2 এর পোলেন গ্রেন দিয়ে ম্যাঙ্গো 1 এর স্টিগমার মধ্যে ফেলতে, বুঝতে পারলা? ম্যাঙ্গো 2 এর পোলেন গ্রেন, পোলেন গ্রেন তো মেল গ্যামেট, হ্যাঁ কি না? ওটাকে নিয়ে তুমি ফিমেল পার্ট, ফিমেল ম্যাঙ্গো গাছ মানে ওর স্টিগমার, কার্পেলের স্টিগমার উপরে তুমি ফেলতে চাইছো। কিন্তু দেখা গেল কি, বাই চান্স ও নিজে নিজেই সেলফ পলিনেশন আগেই করে ফেলেছে, তাহলে তো তোমার এক্সপেরিমেন্টটা হবে না। তো বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে এটা একটা প্রবলেম। তাহলে এই প্রবলেমটাকে সলভ করার উপায় কি? তুমি যেই গাছটাকে ফিমেল প্ল্যান্ট হিসাবে চুজ করেছো, শুনছো, ওই প্ল্যান্টের মেল যে পার্ট গুলো মানে এই যে স্ট্যামেন গুলোকে ফরসেপ দিয়ে আগে সরিয়ে দিতে হবে। মেল পার্টকে ফরসেপ দিয়ে সরিয়ে দেওয়াকে বলা হয় ইমাস্কুলেশন। তাহলে কি করব? এই যে মেল পার্ট মানে বেসিক্যালি আমি বলতে চাইছি এগুলোকে, এই অ্যান্থার গুলোকে কেচি দিয়ে কেটে দিতে হবে, কেচি দিয়ে বা ফরসেপ দিয়ে কেটে দিতে হবে, যাতে সেলফ পলিনেশনটা না হয়, মানে বুঝতে পারলা? তাহলে তো, নাহলে তো হলো না কেসটা, তাহলে তো ওটা তোমার হাইব্রিড হলো না তো। এই যে মেল পার্টকে কেটে দেওয়াকে কি বলা হয় বললাম? ইমাস্কুলেশন। তাহলে ইমাস্কুলেশন করলাম, করার পরেও তো এয়ার বা ইনসেক্ট দিয়ে অন্য গাছের পোলেন গ্রেন এসে এখানে পড়েও যেতে পারে, হ্যাঁ কি না? যদি ফ্লাওয়ারটা এক্সপোজ থাকে, তাহলে স্যার উপায় কি? ওটাকে আবার আটকানোর জন্য তোমাকে বাটার পেপার দিয়ে, বাটার পেপারের ক্যারি ব্যাগ দিয়ে এই ফ্লাওয়ারটাকে এরকম করে কভার করে দিতে হবে, করে দিয়ে এখানে এখানে গিট বেঁধে দিতে হবে। এইটাকে বলে এই বাটার পেপার। বাটার পেপার দিয়ে, বাটার পেপার হচ্ছে ছোট ছোট ফুটো ফুটো হয়, যেটাতে এয়ার ঢুকতে পারবে কিন্তু পোলেন গ্রেন, ডাস্ট এগুলো ঢুকতে পারবে না। তো বাটার পেপার দিয়ে কভার করে দেওয়াকে বলা হয় ব্যাগিং। বললাম না ব্যাগিং? তাহলে ব্যাগিং করে দিলাম। ঠিক আছে, এইটুকুনি বুঝলাম। তাহলে প্রথমে করতে হবে ইমাস্কুলেশন, মানে ওই বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের যে ফিমেল যাকে চয়েস করেছি তার মেল পার্ট গুলোকে কেটে দেওয়া, যাতে সেলফ পলিনেশন না হয়। তারপরে বাটার পেপার দিয়ে ওটাকে বন্ধ করে দাও দিয়ে,
এবার কি হলো, তোমার যে ম্যাঙ্গো প্ল্যান্ট নাম্বার 2, ওর যে যাকে তুমি মেল হিসাবে নিয়েছো, এর অ্যান্থার যখন ম্যাচিওর হবে, ম্যাচিওর হলে এর মধ্যে পোলেন গ্রেন তৈরি হয়ে যাবে, ইয়েস অর নো? এবার এই পোলেন গ্রেন গুলোকে তুমি একটা গ্লাসের স্লাইডের মধ্যে কালেক্ট করো, হাত দিয়ে হোক বা ব্রাশ দিয়ে হোক, এরকম একটা গ্লাস স্লাইডের মধ্যে কালেক্ট করে নিলাম। অ্যান্থারটা তো নিজে নিজেই ফেটে যাবে, ম্যাচিওর হয়ে গেলে অ্যান্থার নিজেই ফেটে যায়, তো তুমি এগুলোকে কালেক্ট করলাম। কালেক্ট করার পরে কি করলা, এদিকে দেখো যে তুমি এই ব্যাগিংটাকে সরালা, সরিয়ে তুমি এই গ্লাস স্লাইডটাকে কাছে নিয়ে আসলা, এই গ্লাস স্লাইডটাকে এখানে কাছে নিয়ে আসলা, তারপরে একটা তুলি দিয়ে বা ব্রাশ দিয়ে, ভাবে একটা তুলি দিয়ে বা ব্রাশ দিয়ে ব্রাশ করে, ব্রাশিং করে তুমি পোলেন গ্রেন গুলোকে স্টিগমার উপরে ট্রান্সফার করে দিলাম। তার মানে তুমি আর্টিফিশিয়াল পলিনেশন করালা, করার পরে আবার তোমাকে ব্যাগিং করে দিতে হবে, যাতে করে কোনো কন্টামিনেশন না হয় বা অন্য কোনো পোলেন গ্রেন এসে যাতে না পড়ে যায়। কথাটা বুঝলা? এবার তুমি ওয়েট করছো, ওয়েট যদি এটা সাকসেসফুল হয়, তাহলে এই পোলেন গ্রেনের মধ্যে থাকা মেল গ্যামেটটা ফিমেল গ্যামেটের সাথে গিয়ে, মানে এগের সাথে গিয়ে ফার্টিলাইজ হয়ে যাবে, আর এই দুটো ম্যাঙ্গো প্ল্যান্ট থেকে তুমি একটা নতুন ভ্যারাইটির ম্যাঙ্গো প্ল্যান্ট পেতে পারো। এটুকুনি ক্লিয়ার কিনা বলো? তাহলে আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন, এটা কি জন্য করা হয়? এটা করা হয় হচ্ছে আমরা হাইব্রিড প্ল্যান্ট বানানোর জন্য এটা করে থাকি। এই যে ডিজায়ারেবল, কম্বাইন্ড ডিজায়ারেবল ক্যারেক্টারস, যে দুটা গাছের যেই ক্যারেক্টার গুলো আমরা চাই সেগুলোকে কম্বাইন করে দিয়ে আমরা কমার্শিয়ালি সুপিরিয়র ভ্যারাইটি প্ল্যান্ট বানাতে চাই, তাহলে আমাদের আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন করতে হবে। তাহলে আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন করার টেকনিক কি? প্রথমে করতে হবে ইমাসকুলেশন, তারপরে করতে হবে ব্যাগিং। ইমাসকুলেশনে কি করতে হয়? এই যে ইমাসকুলেশন কখন করতে হয়, এই যে দেখো বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে করতে হয়, নাকি না? কেন? যাতে সেলফ পলিনেশনটা না হয়ে যায়। তাহলে বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে যেই গাছটাকে আমরা ফিমেল প্ল্যান্ট হিসেবে চুজ করেছি, ওই ফিমেল প্ল্যান্টের মেল পার্ট গুলোকে কেটে বাদ দিয়ে দাও, মানে অ্যান্থার গুলোকে। এই যে দেখো, রিমুভাল অফ অ্যান্থার ফ্রম দ্য ফ্লাওয়ার বার্ড বিফোর দ্য অ্যান্থার ডেহিসেস। অ্যান্থার ফেটে পোলেন গ্রেন বের হওয়ার আগে, আমি বাংলা মানেটা বলে দিচ্ছি। অ্যান্থার ডেহিসেস মানে কি? অ্যান্থারটা ফেটে পোলেন গ্রেন গুলো বেরিয়ে আসার আগে বার্ড স্টেজে, মানে কুড়ি অবস্থায় ফুলের ভেতর থেকে অ্যান্থার গুলোকে কেটে বাদ দিয়ে দাও। কি দিয়ে? কোনো ফরসেপ দিয়ে বা কেচি দিয়ে বাদ দিয়ে দাও। এটাকে কি বলে? ইমাসকুলেশন। ইমাসকুলেশন হওয়ার পরে তারপরে কি বললাম, এই যে ব্যাগ দিয়ে ব্যাগিং করতে হবে। কি ব্যাগ? বাটার পেপার ব্যাগ দিয়ে। কেন? টু প্রিভেন্ট কন্টামিনেশন অফ ইট স্টিগমা উইথ আনওয়ান্টেড পোলেন, অন্য পোলেন দিয়ে যাতে পলিনেশন না হয়ে যায়। ব্যাগিং হয়ে গেল। ব্যাগিং হওয়ার পরে তুমি এবার যে মেল প্ল্যান্টটা নিয়েছে, মেল প্যারেন্ট যাকে নিয়েছো, ওই মেল প্যারেন্টের পোলেন গ্রেন গুলো যখন ম্যাচিওর হয়ে বের হয়ে আসবে, তখন ওগুলোকে কালেক্ট করলা। কালেক্ট করে কোনো ব্রাশ দিয়ে বা কিছু দিয়ে ওই ফিমেল গাছের স্টিগমার মধ্যে তুমি ডাস্ট করে দিলাম, করে দিয়ে আবার রিব্যাগিং করে দিতে হবে কিন্তু। হলো? আচ্ছা স্যার, কিন্তু স্যার ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারে কি তাহলে ইমাসকুলেশন করার কোনো দরকার আছে? নেক্সট প্যারাগ্রাফে ভাবো, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারে ভাবো, এটা এমন একটা ফ্লাওয়ার যার মধ্যে শুধু ফিমেল পার্টটাই আছে, মেল পার্টটা নাই। তাহলে কি তোমার মেল পার্ট কেটে বাদ দেওয়ার দরকার আছে? নাই। তাহলে ইফ দ্য ফিমেল প্যারেন্ট অফ প্রডিউসেস ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, দেয়ার ইজ নো নিড ফর ইমাসকুলেশন। শুধু ওটাকে কি করতে হবে? ব্যাগিং করে দিতে হবে, যাতে অন্য পোলেন গ্রেন দিয়ে পলিনেশনটা না হয়। বুঝলা? তাহলে এটা হয়ে গেল আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন। আচ্ছা, তাহলে এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা পড়বো হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন। প্রথমে আগে ব্র্যাকেট গুলো করে নাও। এখানে একটা থার্ড ব্র্যাকেট করো, থার্ড ব্র্যাকেটের পরে এখানেই আবার একটা ফার্স্ট ব্র্যাকেট করো, করে দিয়ে জাইগোট পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো। তারপর থেকে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু করো, তারপরে ট্রিপল ফিউশন অব্দি একটা ফার্স্ট ব্র্যাকেট করো, করে এইবার এখানে দেখো, এইখানে একদম লাস্টে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেওয়া। এবার
আমার মেথড বুঝেই গেছো, আগে ছবি দিয়ে আমি পড়াবো, ছবি আঁকিয়ে আমি পড়াবো, তারপরে ভিতরে টেক্সট আমি লাইন বাই লাইন বুঝিয়ে দেবো। তাহলে ডাবল ফার্টিলাইজেশন খুবই ইম্পর্টেন্ট, হট টপিক, একদম হট কেকের মতো চলে আসবে পরীক্ষায়। আগেও বুঝিয়েছি যদিও। স্টিগমা, স্টাইল, ওভারি। এবার ওভারির মধ্যে আছে মনে করো ওভিউল। ওভিউলটাকে আমি ধরো ওপরের দিক করেই আঁকাই, মাইক্রোফাইলটা ওপরের দিকেই আঁকাই। কি বুঝে গেল? এবার ধরে নাও এখানে একটা পোলেন গ্রেন এসে পড়েছে। এবার পোলেন গ্রেনের মধ্যে দুটা সেল থাকে, বড় সেলটা ভেজিটেটিভ সেল, ছোট সেলটা জেনারেটিভ সেল। ছোট সেলটা জেনারেটিভ সেল। এবার এখান দিয়ে পোলেন টিউব, আর এই ভিতরে কি আছে, ভিতরে আছে এই ওভিউলের ভিতরে আছে এমব্রায়ো স্যাক। এবার এই এমব্রায়ো স্যাকের যেই দিকে মাইক্রোপাইল, এটা আগেও কিন্তু বুঝিয়েছি, আজকে কিন্তু কোনো এটা সমস্যা হওয়ার কথা না। মাইক্রোপাইলের দিকে তিনটা সেল থাকে, যার মধ্যে দুটা হচ্ছে তোমার সিনার্জি আর একটা হচ্ছে তোমার এগ। একটা হয়ে গেল এগ। মাঝখানে আছে সেন্ট্রাল সেল, যার মধ্যে দুটা সেল আছে, দুটা সেল হচ্ছে পোলার নিউক্লিয়াই। এই দুটাই হচ্ছে পোলার নিউক্লিয়াই। এইটা আমি করে দিলাম হচ্ছে, এইটাকে করে দিচ্ছি এগ। যেগুলো আমার লাগবে সেগুলোই আমি করে দিচ্ছি, হ্যাঁ। আর নিচের দিকে তিনটা সেল আছে, তিনটা অ্যান্টিপোডাল সেল। তাহলে যেই নিউক্লিয়াস গুলো লাগবে ওগুলো আমি করে দিচ্ছি। এগটা হয় হ্যাপ্লয়েড মানে এন। পোলার নিউক্লিয়াই, ইচ পোলার নিউক্লিয়াই হচ্ছে হ্যাপ্লয়েড, কিন্তু ওগুলো ছাড়া ছাড়া থাকে, তাই এন প্লাস এন আলাদা আলাদা করে লিখলাম। টু এন লেখা যাবে না, দুটো একসাথে লেগে থাকলেও টু এন লেখা যেত, কিন্তু দুটো পোলার নিউক্লিয়াই ছাড়া ছাড়া আছে। এবার এখান দিয়ে পোলেন টিউব আসলো, এই যে ভেজিটেটিভ সেল দিয়ে পোলেন টিউবটা তৈরি হলো। তারপরে জেনারেটিভ সেলের নিউক্লিয়াসটা ওর মধ্যে ঢুকে গেল। এবার জেনারেটিভ সেলের নিউক্লিয়াসটা ডিভাইড হয়ে দুটা মেল গ্যামেট হয়ে যায়। এবার এই মেল গ্যামেট গুলো আসছে 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 আসছে, একটা মেল গ্যামেট ফিউজ হবে এগের সাথে, হয়ে গেল। আর একটা মেল গ্যামেট ফিউজ হবে কার সাথে, পোলার নিউক্লিয়াই এর সাথে। তাহলে এখানে দেখো, এগের সাথে একটা মেল গ্যামেট ফিউজ হলো, তাহলে মেল গ্যামেটও হ্যাপ্লয়েড হয়। তাহলে এখানে এগের এন আর মেল গ্যামেটের এন, তাহলে এটা রেজাল্ট কি, জাইগোট। আর জাইগোটের প্লয়েডিটা কি হবে, এন প্লাস এন, টু এন। এটুকুনি বুঝলাম। আর পোলার নিউক্লিয়াই এর সাথে আর একটা মেল গ্যামেট ফিউজ হলো, পোলার নিউক্লিয়াই এর সাথে আর একটা মেল গ্যামেট ফিউজ হলো, এই মেল গ্যামেটও হ্যাপ্লয়েড। এবার এখানে আগে থেকে দুটা এন ছিল, আর একটা এন এসে লেগে গেল, তাহলে এটা কি হয়ে যাবে, থ্রি এন। আর এটা রেজাল্টটা কি, প্রাইমারি প্রাইমারি এন্ডোস্পার্ম, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, শর্টে বলে পি ই এন, পেন। এইটুকুনি ক্লিয়ার হলো কিনা বলো? তাহলে ফার্টিলাইজেশন কয়বার হচ্ছে, দুইবার ফার্টিলাইজেশন হচ্ছে। এইটা একটা ফার্টিলাইজেশন, এই যে এটা একটা ফার্টিলাইজেশন, এইটা একটা ফার্টিলাইজেশন। এগ এর সাথে মেল গ্যামেটের ফার্টিলাইজেশনের নাম হচ্ছে সিংগ্যামি, সিংগ্যামি অর জেনারেটিভ ফার্টিলাইজেশন। আর পোলার নিউক্লিয়াই এর সাথে মেল গ্যামেটের ফিউশনকে বলে হচ্ছে ট্রিপল ফিউশন। ট্রিপল কেন, ট্রিপল কারণ, কারণ এখানে থ্রি এন তৈরি হচ্ছে, ট্রিপলয়েড, এন প্লাস এন প্লাস এন, ট্রিপল, তাই এটাকে বলে ট্রিপল ফিউশন অর ভেজিটেটিভ ফার্টিলাইজেশন, অর ভেজিটেটিভ ফার্টিলাইজেশন। এটুকুনি ক্লিয়ার? তাহলে দুবার ফার্টিলাইজেশন হচ্ছে, একবার দুইবার, তাই এটা হয়ে গেল তোমার ডাবল ফার্টিলাইজেশন। স্যার
এবার ফার্দার কি হবে, জাইগোটটা তো হয়ে যাবে এমব্রায়ো মানে বেবি প্ল্যান্ট, এটুকুনি বুঝলা? ওটা বেবি প্ল্যান্ট হবে, যেটা জার্মিনেট হয়ে নতুন একটা গাছ হবে। কিন্তু প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটা কি হবে, এটা তৈরি হবে এন্ডোস্পার্মে কনভার্ট হবে, এন্ডোস্পার্মে কনভার্ট হবে। আর এন্ডোস্পার্মের মধ্যে ফুড রিজার্ভ থাকবে। কেন স্যার ফুড রিজার্ভ থাকবে, আমার কথাটা মন দিয়ে শুনুন। এই জাইগোটটা যখন এমব্রায়োতে কনভার্ট হচ্ছে, এই ডেভেলপমেন্টের জন্য ফুড লাগবে, ওই ফুডটা এখান থেকে সাপ্লাই হবে, এন্ডোস্পার্মের মধ্যে থাকা ফুড থেকে সাপ্লাই হবে। কি বললাম, এন্ডোস্পার্মের ফুড কিসে ইউটিলাইজ হয়, জাইগোটটা যখন এমব্রায়োতে ডেভেলপ করে তখন ওই ফুডটা ইউটিলাইজ হয়। ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমি একটা ফ্লো চার্ট করে আমি যদি দেখাই, ফ্লো চার্ট করে যদি দেখাই, ডাবল ফার্টিলাইজেশন, তাহলে ডাবল ফার্টিলাইজেশন আর অফ টু টাইপস, একটা হয়ে গেল তোমার সিনগ্যামি অর জেনারেটিভ ফার্টিলাইজেশন, আর একটা হচ্ছে তোমার ট্রিপল ফিউশন। হ্যাঁ, অর ভেজিটেটিভ ফার্টিলাইজেশন। এবার সিনগ্যামিতে কি হচ্ছে, এগ যেটা কিনা হ্যাপ্লয়েড, ওর সাথে মেল গ্যামেট যেটা কিনা হ্যাপ্লয়েড হয়ে ওখান থেকে ডিপ্লয়েড জাইগোট তৈরি হচ্ছে, জাইগোটটা n+n 2n। আর ট্রিপল ফিউশনে কি হচ্ছে, পোলার নিউক্লিয়াই, পোলার নিউক্লিয়াই এর মধ্যে দুটা হ্যাপ্লয়েড আছে, n+n ছাড়া ছাড়া, তাই n+n আলাদা লিখলাম, তার সাথে একটা মেল গ্যামেট যেটা কিনা হ্যাপ্লয়েড, এটার ফিউশন হয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, সরি প্রাইমারি, হ্যাঁ প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, যেটা কিনা n+n+n মানে হচ্ছে 3n। এবার ভাবো এটা হচ্ছে জাইগোট, ট্রিপ্লয়েড। ভাবো এটা হচ্ছে জাইগোট, ঠিক আছে? এবার জাইগোটটা কিসে কনভার্ট হবে, এমব্রায়োতে কনভার্ট হবে, ইয়েস অর নো? ভাবো এমব্রায়ো দেখতে এরকম হয়, দেখবা একটু পরে এই ছবিটা আসবে, এইটা হচ্ছে বেবি প্ল্যান্ট, দেখতে এরকম হয়, বুঝতে পারলা? আর এটা ভাবো প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, যেটা কিনা ট্রিপ্লয়েড। হ্যাঁ, এটা কিন্তু নিউক্লিয়াস কিন্তু, হ্যাঁ। তো এই নিউক্লিয়াসটা কি হবে, এই নিউক্লিয়াসটা অনেকগুলো ছোট ছোট নিউক্লিয়াসে ডিভাইড হবে, অনেকগুলো ছোট ছোট নিউক্লিয়াসে ডিভাইড হবে। এগুলো হচ্ছে ফ্রি নিউক্লিয়ার স্টেজে আছে, এগুলো ট্রিপ্লয়েড। তারপরে ওদের চারিদিকে সেল ওয়াল তৈরি হবে, কি তৈরি হবে, নিউক্লিয়াসের চারিদিকে সেল ওয়াল তৈরি হয়ে গেলে এখন এগুলো হয়ে গেল সেল, ছিল নিউক্লিয়াস হয়ে গেল সেল, ছিল নিউক্লিয়াস হয়ে গেল সেল, তখন এগুলোকে বলে প্রাইমারি এন্ডোস্পার্ম সেল, প্রাইমারি এন্ডোস্পার্ম সেল বলে এগুলোকে। আগে নিউক্লিয়াস ছিল, হ্যাঁ কি না, ওর বাইরে তো সেল ওয়াল ছিল না, এখন সেল ওয়াল হয়ে গেল, এই যে দেখো সেল ওয়াল হয়ে গেল, তার মানে এখন এটা হয়ে গেল প্রাইমারি এন্ডোস্পার্ম সেল, CE, তার মানে এটার শর্ট ফর্ম কি হয়ে যাবে, PEC, PEN থেকে PEC হলো। এর মধ্যে কি স্টোর হবে, ফুড স্টোর হবে, হ্যাঁ কি না? তো এই যে দেখো জাইগোটটা যে এমব্রায়ো হচ্ছে, এই যে ডেভেলপমেন্ট হচ্ছে, এই ডেভেলপমেন্ট কি এমনি এমনি হবে, ফুড ছাড়া হবে? ওই ফুডটা কোথা থেকে আসবে, এই এন্ডোস্পার্ম থেকে এই ফুড সাপ্লাইটা হবে, তাহলেই জাইগোটটা এমব্রায়োতে কনভার্ট হবে। হ্যাঁ, হ্যাঁ এই জিনিসটা কনসেপ্টটা মনে রাখো, কারণ এটা এবার আমি ছবি দিয়ে ভিজুয়ালাইজ করাবো। এটুকুনি ক্লিয়ার? তাহলে এবার তোমার এইখানে এবার চলে আসো, কি বললাম, এই জায়গাটা এবার লাইন বাই লাইন দেখে নাও খালি। তাহলে পোলেন টিউব হচ্ছে, পোলেনের মধ্যে, পোলেন টিউব থেকে দুটা মেল গ্যামেট আসবে, যেটা সিনার্জিডের মধ্যে ঢুকে গেল, তারপরে ফিলিফর্ম অ্যাপারেটাস দিয়ে ভিতরের দিকে যাবে,
এবার একটা কার সাথে ফিউজ হবে, এগের সাথে, যেটা সিঙ্গেমি বলে। সিঙ্গেমিতে কি তৈরি হয়, জাইগোট। আর একটা মেল গ্যামেট কার সাথে ফিউজ হবে, দুটা পোলার নিউক্লিয়ার সাথে, ওটা কি তৈরি করবে, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, PEN, যেটাকে কি বলে ট্রিপল ফিউশন। এবার এখানে পাশে লিখে রাখো সিঙ্গামির আর একটা নাম লিখে রাখো, জেনারেটিভ ফার্টিলাইজেশন। লিখে রাখো তাড়াতাড়ি, জেনারেটিভ ফার্টিলাইজেশন। আর ট্রিপল ফিউশনের আর একটা নাম লিখে রাখো, ভেজিটেটিভ ফার্টিলাইজেশন। হলো? যেহেতু এখানে দুইবার ফার্টিলাইজেশন হচ্ছে, তাই এটাকে বলে ডাবল ফার্টিলাইজেশন। দুটা ফার্টিলাইজেশনের নাম কিন্তু মনে রাখো, একটা সিঙ্গামি, একটা ট্রিপল ফিউশন। আচ্ছা এবার বলো তো, একটু পরে কি বললাম, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, PEN টা, ওটা কিসে কনভার্ট হয়ে যাবে, প্রাইমারি এন্ডোস্পার্ম সেলে কনভার্ট হয়ে যাবে, PEC, যখন ওর চারিদিকে সেল ওয়াল তৈরি হয়ে যাবে, যার মধ্যে ফুড রিজার্ভ হয়ে থাকবে। আর এই ফুডটাই, এইটাই কিন্তু এন্ডোস্পার্ম, এটাই কিন্তু জাইগোটকে এমব্রায়োতে ডেভেলপ করতে হেল্প করবে। ক্লিয়ার কিনা বলো। আচ্ছা এবার চলে আসা হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন স্ট্রাকচার অ্যান্ড ইভেন্টস। পোস্ট ফার্টিলাইজেশন স্ট্রাকচার অ্যান্ড ইভেন্টস, পোস্ট মানে কি বলতো, আগেও বলেছিলাম আফটার, তার মানে ফার্টিলাইজেশন তো হয়ে গেল, এখনই পড়ালাম না ডাবল ফার্টিলাইজেশন। তারপরে এবার কি কি স্ট্রাকচার হবে আর কি কি ঘটনা ঘটবে, ইভেন্টস মানে কি ঘটনা। তাহলে দেখো তো, আমি এই ফ্লো চার্টটা থেকে তোমাদেরকে একটা কোয়েশ্চেন, কমন সেন্সের কোয়েশ্চেন জিজ্ঞাসা করি। এই যে এখানে ফ্লো চার্টটা আমি বানালাম, এই ফ্লো চার্টে ফার্টিলাইজেশনের আলটিমেট দুটা রেজাল্ট হচ্ছে, একটা হচ্ছে জাইগোট, জাইগোটটা এমব্রায়োতে কনভার্ট হতে পারে 1 নাম্বার, ওর প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটা এন্ডোস্পার্মে কনভার্ট হতে পারে। এটা এন্ডোস্পার্মই করে দিই, এন্ডোস্পার্মে কনভার্ট হতে পারে, যার মধ্যে ফুড রিজার্ভ থাকবে, তাই তো। 2 নাম্বার, 1 নাম্বার আর 2 নাম্বার নাম দিচ্ছি না আমি, বলছি কিছু একটা, এটা একটা ঘটনা, এটা একটা ইভেন্ট, আর এটা একটা ইভেন্ট। ফার্টিলাইজেশনের পরে এই দুটো ঘটনা ঘটবে, ইয়েস অর নো। এবারে একটা কমন সেন্স বলো তো, কোন ইভেন্টটা আগে হবে, মানে এন্ডোস্পার্ম তৈরি হওয়াটা আগে হবে নাকি এমব্রায়ো তৈরি হওয়াটা আগে হবে। আগে এন্ডোস্পার্ম। কেন এন্ডোস্পার্মটা আগে হবে, কারণ এন্ডোস্পার্মের ফুড দিয়ে তো জাইগোটটা এমব্রায়োতে কনভার্ট হবে। হ্যাঁ ভেরি গুড অ্যান্সার। এন্ডোস্পার্মের মধ্যে আগে ফুড আসবে, সেই ফুডটা দিয়ে তারপরে জাইগোটটা এমব্রায়োতে কনভার্ট হবে। তার মানে এই এন্ডোস্পার্ম তৈরি হওয়াটা আগে, এটা 1 নাম্বার, তারপরে জাইগোট থেকে এমব্রায়ো হওয়াটা পরে হবে, ওটা 2 নাম্বার। তাই দেখো, পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টে প্রথম পয়েন্ট হচ্ছে এম এম এন্ডোস্পার্ম, ইয়েস অর নো। এবার এখানে দেখো একটা কথা লেখা আছে, আর এই কোয়েশ্চেনটা প্রচুর বার এসছে, এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট প্রিসিডস এমব্রায়ো ডেভেলপমেন্ট, প্রিসিডস মানে কি বিফোর, আগে, এমব্রায়ো ডেভেলপমেন্ট হওয়ার আগে এন্ডোস্পার্ম তৈরি হয়। এবার এখানে কোয়েশ্চেন করে দিয়েছে হোয়াই, আর এই কোয়েশ্চেনটাই আসবে। তো হোয়াই এর অ্যান্সারটা কি, যাতে যে জাইগোটটা শিওরলি নারিশমেন্ট পায়, ইয়েস অর নো। তাহলে এটার অ্যান্সার লিখে দাও, টু প্রোভাইড অ্যাসিওর্ড নিউট্রিশন টু দ্য ডেভেলপিং এমব্রায়ো। হোয়াই এর অ্যান্সার হচ্ছে টু প্রোভাইড টু প্রোভাইড অ্যাসিওর্ড নিউট্রিশন টু ডেভেলপিং এমব্রায়ো। এটুকুনি ক্লিয়ার। আচ্ছা তাহলে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটা তো ছিল ট্রিপ্লয়েড, তাহলে ওখান ওখান থেকে যে সেলগুলো হবে, সেলগুলো হবে ট্রিপ্লয়েড, ইয়েস অর নো। তাহলে ট্রিপ্লয়েড সেলগুলো তৈরি হচ্ছে, ওখান থেকে ফার্স্ট ব্র্যাকেট করো, এই যে এখান থেকে এন্ডোস্পার্ম ডেভেলপ, এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট করে ভাইতে একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দাও, তারপরে এখান থেকে একটা ফার্স্ট ব্র্যাকেট করো দেওয়া থেকে,
দেওয়া থেকে ফার্স্ট ব্র্যাকেটটা শুরু করো। তাহলে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াসের সেলগুলো, নিউক্লিয়াস গুলো ডিভাইড করে এন্ডোস্পার্ম টিস্যু বানাবে। ওই টিস্যুর মধ্যে রিজার্ভ ফুড চলে আসবে, যেটা এমব্রায়োকে নারিশমেন্ট প্রোভাইড করবে। তো এমব্রায়ো পর্যন্ত আর একটা ব্র্যাকেট ক্লোজ করে দাও। ঠিক আছে, এবার এইদিকে দেখো, এখান থেকে এত অবধি আগে বুঝে নাও কিভাবে আগে হচ্ছে। এখান থেকে এত অবধি আগে বুঝে নাও এন্ডোস্পার্ম কিভাবে তৈরি হচ্ছে, আগে বুঝে নাও। দেখো কিন্তু, ভাবো এটা হচ্ছে স্টিগমা স্টাইল, এইটা ওভারিটা একটু বড় করে আঁকালাম। এবার এই ওভারির মধ্যে ভাবো এখানে ওভিউলটা আছে, এইদিকে মাইক্রোপাইলটা ড্র করে দিলাম, ওভিউলটা আছে। এবার যদি আমি এখান থেকে ওভারি এগুলো যদি বাদ দিয়ে দিই তাহলে বুঝতে অসুবিধা হবে? অসুবিধা হবে না। তো এবার মনে করো ফার্টিলাইজেশনের পরে ভাবো এই জায়গাটায় জাইগোট, মাইক্রোপাইলের দিকে জাইগোটটা আছে, ঠিক আছে? আর প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটা মাঝখানে আছে, টা মাঝখানে আছে। এটুকুনি বুঝলাম। এবার হবে কি, মন দিয়ে শুনবা। প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটা ফ্রিলি ডিভাইড করতে থাকে, এগুলো কিন্তু ফ্রি নিউক্লিয়াস। একদম এখানে একদম গোটাটা জাইগোট টাইগোট ঘিরে একদম র্যাপিডলি ডিভাইড হতে থাকবে। ঠিক আছে, এটুকুনি ক্লিয়ার? এটা কোথা থেকে আসলো? এগুলো এখান থেকে আসলো। এটাকে আমি বলবো ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। ফ্রি নিউক্লিয়ার ডিভিশন মানে শুধু নিউক্লিয়াসটা ডিভিশন হচ্ছে আগে। এটুকুনি ক্লিয়ার? এবার এর পরের ঘটনা কি, এই যে দেখো, এর পরের ঘটনা হচ্ছে এই যে ফ্রি নিউক্লিয়াস গুলো যে তৈরি হলো, এই নিউক্লিয়াস গুলোর চারিদিকে এবার সেল ওয়াল তৈরি হবে। এবার বুঝতে পারলা? এই নিউক্লিয়াস গুলোর চারিদিকে এবার সেল ওয়াল তৈরি হয়ে গেল, তাহলে এগুলো হয়ে গেল এন্ডোস্পার্ম সেল। আগে ছিল নিউক্লিয়াস, পরে হয়ে গেল সেল। আগে ছিল CEN, হ্যাঁ, আগে ফ্রি নিউক্লিয়াস ছিল। এখন PEC হয়ে গেল। হ্যাঁ, এগুলা পিইসি হয়ে গেল, বা শুধু এন্ডোস্পার্ম বলতে পারো এখন, এগুলো বলতে পারো এন্ডোস্পার্ম হয়ে গেল। আর এর মধ্যে কি এখন এটাকে এন্ডোস্পার্ম দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম। এই এন্ডোস্পার্মের মধ্যে এবার কি চলে আসলো, ফুড রিজার্ভ হয়ে গেল। এই ফুডটা এবার এই জাইগোটকে নারিশমেন্ট দিবে, তারপরে জাইগোটটা এমপ্লয় হবে। এবার আমার কথাটা শোনো। ভাবো এটা হচ্ছে একটা নারকেল। হুম, নারকেলের যে জলটা হয়, হ্যাঁ, নারকেলের জলটার ভিতরে শুধু ফ্রি নিউক্লিয়াস গুলো থাকে। জলটার হচ্ছে শুধু নিউক্লিয়াস। আর নারকেলের চারিদিকে যে শ্বাসগুলো থাকে ক্রেনেল, ওইটা হচ্ছে তার যে এমন মানে এন্ডোস্পার্ম যার চারিদিকে সেল ওয়াল হয়ে গেছে। বুঝতে পারলাম? এখন আমরা সেল ওয়ালটা হ্যাঁ, আমরা সেল ওয়ালটা খাই, আর ডাবের জল যেটা খাই ওটা কিন্তু, ওটার মধ্যে কিন্তু সেল ওয়াল থাকে না। ওটা হচ্ছে ওই যে শুধু এই যে ফ্রি নিউক্লিয়াস। তাই দেখো এটা, এইটাই তোমাদের এখানে দেখো লেখা আছে যে ইন মোস্ট কমন টাইপ অফ এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট দ্য পিইএন মানে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, কি বললাম, আন্ডারগো সাকসেসিভ নিউক্লিয়ার ডিভিশন। শুধু নিউক্লিয়াস টু গিভ রাইজ টু ফ্রি নিউক্লিয়াই, শুধু আগে নিউক্লিয়াস গুলো ডিভাইড হলো। তাই এটাকে কি বলে দেখো, ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম বলেছে। সাবসিকুয়েন্টলি দেখো পরে কি হচ্ছে, সেল ওয়াল তৈরি হয়, তখন ওটাকে বলে, ওগুলো হয়ে গেল সেলুলার। হ্যাঁ, এবার দেখো এখানে বলেছে দ্য নাম্বার অফ ফ্রি নিউক্লিয়াই ফর্মড বিফোর সেলুলারাইজেশন, মানে সেল হওয়ার আগে কতগুলো ফ্রি নিউক্লিয়াই থাকবে না থাকবে ওগুলা ভ্যারি করে। যেমন দেখো এখানে কোকোনাটের বলেছে কি যে তুমি যদি একটা টেন্ডার কোকোনাট খাও মানে কাঁচা ডাব, তাহলে তুমি দেখবা যে উম ওর মধ্যে যে ইয়েটা আছে, মানে জলটা আছে, ওটা হচ্ছে ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম মেড আপ অফ থাউজেন্ডস অফ নিউক্লিয়াই। কিন্তু ওর চারিদিকে সারাউন্ডিং যে হোয়াইট ক্রেনেলটা থাকে, শ্বাসটা থাকে, ওটা কিন্তু সেলুলার এন্ডোস্পার্ম, ওগুলো ফ্রি নিউক্লিয়ার না। হ্যাঁ, ওগুলোর চারিদিকে সেল ওয়াল রয়েছে।
যা বললাম তাই তাই লেখা আছে, একদম কিনা বলো। হ্যাঁ। আচ্ছা, এবার আমি কি বললাম এন্ডোস্পার্মটা কি কাজে লাগবে? এন্ডোস্পার্মটা কাজে লাগবে হচ্ছে জাইগোটটা যখন ডেভেলপ করছে এমব্রায়োতে তখন ফুড সাপ্লাই দিবে। হ্যাঁ, এই যে এখানে বুঝালাম না, জাইগোটটা যখন ডেভেলপ করবে তখন এন্ডোস্পার্মের মধ্যে থাকা ফুডটা এখানে সাপ্লাই হচ্ছে। এবার ধরে নাও এই জাইগোটকে ফুড দিতে দিতে সব ফুড মনে করো শেষ হয়ে গেল, ফিনিশড। আবার এমনও হতে পারে কোনো কোনো ফ্রুটে যে সব এন্ডোস্পার্মের সব ফুড ফিনিশ হলো না, নট ফিনিশড। কথাটা বুঝলাম? দুটা situation। দুটা সিচুয়েশন হতে পারে। যদি ফিনিশড হয় তাহলে ওই ফলের মধ্যে কোনো শ্বাস থাকে না, বুঝলা, কোনো শ্বাস মানে ক্রেনেল থাকে না। ওটাকে বলে এক্সালবুমিনাস অর এক্সঅ্যালবুমিনাস অর নন অ্যালবুমিনাস, নন অ্যালবুমিনাস ফ্রুট। আর যদি কোনো কোনো ফ্রুটে থেকে যায় মানে একটু এন্ডোস্পার্মের ফ্রুটটা এখনো শেষ হয়নি, তাহলে বলে অ্যালবুমিনাস ফ্রুট। তাহলে কি বলে? তাহলে যদি শেষ না হয় তাহলে কি হবে? শেষ না হলে ওই যে যেরকম নারকেলের, নারকেলের শেষ হয় না তো ওটা শ্বাস হিসাবে থেকে যায়, ওটা আমরা খাই। কোনো কোনো গাছের শেষ হয়ে যায়, কোনো কোনো গাছের শেষ হয় না। এবার দেখো এখানে দেখো লেখা আছে এন্ডোস্পার্ম, ওই যেটা বললাম এন্ডোস্পার্ম মে আইদার বি কমপ্লিটলি কনজিউম, শেষ হয়ে গেল, খেয়ে নিল সব, কনজিউম মানে কি খেয়ে নিল, কে খেয়ে নিল? ডেভেলপিং এমব্রায়োটা খেয়ে নিল, জাইগোটটা যে এমব্রায়োতে কনভার্ট হচ্ছে ও খেয়ে নিল। এক্সাম্পল কি? পি, গ্রাউন্ডনাট, বিনস বিফোর সিড ম্যাচুরেশন, এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও আর এর পাশে লিখে দাও এক্সালবুমিনাস, এক্সালবুমিনাস অর নন অ্যালবুমিনাস, নন অ্যালবুমিনাস হলো। আর অরের পরে এখান থেকে একটা ব্র্যাকেট করো, ইট মে পারসিস্ট ইন ম্যাচিওর সিড, এক্সাম্পল ক্যাস্টর, কোকোনাট, যাদের আবার থেকে যায় ডিউরিং সিড জার্মিনেশন, তাহলে ওটাকে আবার বলবো হচ্ছে অ্যালবুমিনাস। এটার পাশে লিখে রাখো অ্যালবুমিনাস, ছোট করে লিখবা যাতে পিকচারের উপরে না চলে আসে আমার মনে। এটুকুনি ক্লিয়ার কিনা বলো। তাহলে এন্ডোস্পার্মের মধ্যে ফুড যদি চলে আসলো, আচ্ছা দাঁড়াও এখানে একটা ব্যাপার আছে, তোমাকে এখানে কিছু ফ্রুটকে বের করে দেখতে বলেছে। যেমন তোমার হুইট, রাইস আর মেইজ কোনটার মধ্যে এন্ডোস্পার্ম আছে আর নেই সেটা, তাহলে এখানে অ্যান্সার তো দেওয়া নেই। হুইট লিখে রাখো এক্সালবুমিনাস, হুইট হচ্ছে তোমার এক্সালবুমিনাস, EXALB লিখে রাখো। এনে নিতে রাখতে হবে। হ্যাঁ লিখে রাখো, না পরে বুঝতে পারবে না কিন্তু। রাইস লিখে রাখো অ্যালবুমিনাস, ALB লিখে রাখো। আবার মেইজও লিখে রাখো অ্যালবুমিনাস, ALB লিখে রাখো। হলো? তাহলে তোমার এন্ডোস্পার্ম এখন তৈরি হয়ে গেল। এবার তাহলে এন্ডোস্পার্মের ফুড দিয়ে কি তৈরি হবে? জাইগোটটা এবার কিসে কনভার্ট হবে? এমব্রায়োতে কনভার্ট হবে। ক্লিয়ার কিনা বলো। এবার এমব্রায়োর এমন হতে পারে, তোমরা কটিলেডনের নাম শুনেছো? কটিলেডন, যার মধ্যে এমব্রায়োর পরের জন্য ফুড রিজার্ভ থাকে, সেটাকে, সেটা আবার যদি একটা কটিলেডন থাকে তাহলে মনোকটিলেডোনাস, আর যদি দুটা কটিলেডন থাকে তাহলে ডাইকটিলেডোনাস। এগুলো টার্ম আগে শুনেছো, হ্যাঁ কি না? তো বলে দিচ্ছি, না জানলে বা ভুলে গেলেও আমি বলে দিচ্ছি জিনিসটা কি, আগে ভালো করে শোনো। আমি এই ছবি থেকেই এবার কন্টিনিউ করছি, আমি এই ছবিটা থেকে কন্টিনিউ করছি। ভাবো এখানে এন্ডোস্পার্ম তৈরি হয়ে গেছে, ইয়েস অর নো? হুম। তো এখান থেকে কিছু এন্ডোস্পার্মের সেল আমি মুছে দিই, কারণ আমার এখানে কিছু জিনিস, সরি, কিছু জিনিস ড্র করতে হবে।
হুম, আচ্ছা। তো এন্ডোস্পার্ম তোমার তৈরি হয়ে আছে। এবার এন্ডোস্পার্ম তৈরি হয়ে আছে, এবার জাইগোটটা ডেভেলপ করবে। জাইগোট থেকে এমব্রায়ো ডেভেলপমেন্টের জন্য তোমরা আগে এই ছবিটা বের করে রাখো। তোমরা হচ্ছে উম, এই যে দেখো, এটা এটা হ্যাঁ, এই যে এই ছবিটা বের করে রাখো। তুমি ইমাজিন করো, এইটা হচ্ছে তোমার ওভিউলটা, এইভাবে ইমাজিন করো। এই যে ওভিউলটা বোঝা যাচ্ছে? তাহলে ওভিউলের এই যে এইদিকে এগটা যে ছিল, এগটা কিসে কনভার্ট হয়ে গেল? জাইগোটে। আর মাঝখানে পোলার নিউক্লিয়াইটা কিসে কনভার্ট হয়ে গেল? প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াসে কনভার্ট হয়ে গেল। এই যে এইদিকে মাইক্রোপাইলটা আছে, তো মাইক্রোপাইলের দিকেই তো জাইগোটটা তৈরি হবে, হ্যাঁ কি না? এবার ব্যাপারটা কি, এই ছবিটা কেন এখানে এরকম দাঁড়ায়, এক সেকেন্ড। এবার তুমি ইমাজিন করো যে এর চারিদিকে এন্ডোস্পার্ম তৈরি হয়ে আছে। এই যে এর চারিদিকে মনে করো এন্ডোস্পার্ম তৈরি হয়ে আছে, বুঝতে পারলে এবার? এই এন্ডোস্পার্ম থেকে নারিশমেন্ট নিবে, এই যে জাইগোটটা নারিশমেন্ট নিবে এন্ডোস্পার্ম থেকে, ফুড নিবে। ফুড নিলে এই জাইগোটটা আলটিমেটলি এরকম হবে। কথাটা বুঝতে পারলা? এই স্টেপ বাই স্টেপ, এই যে এই স্টেপ এই স্টেপ করে এই স্টেপে যাবে। এবার ইমাজিন করো এইটা হচ্ছে ওই ওভিউলটা, এই যে এটা হচ্ছে ওভিউলটা, ঠিক আছে? এই যে ওভিউলের মধ্যে জাইগোটটা এটাতে কনভার্ট হয়ে গেল, আর ওর চারিদিকে যা এন্ডোস্পার্ম ছিল, এই যে যা এন্ডোস্পার্ম ছিল, এন্ডোস্পার্মের ফুড এখানে ইউটিলাইজ হলো। ইউটিলাইজ হতে হতে যদি শেষ হয়ে যায় তাহলে এক্সালবুমিনাস, আর যদি কিছুটা থেকে যায় তাহলে অ্যালবুমিনাস। এবার বুঝলা? তো এই বইয়ে এই এখানে অসুবিধা কি, এনসিইআরটি তে অসুবিধাটা কি? এই যে আশেপাশের এন্ডোস্পার্মটা দেখানো নাই, শুধু জাইগোটের ডেভেলপমেন্টটা দেখানো হয়েছে। তো এটা আমি তাই দেখিয়ে দিলাম, ঘটনাটা এরকম ঘটছে। আচ্ছা, ঘটনাটা এবার আমি এখানে ড্র করে দিচ্ছি, দেখো। কিচ্ছু না, এই যে ওভিউল, এই যে ওভিউল, ওভিউলের মাইক্রোপাইলের দিকে আছে জাইগোট, হলো? চারিদিকে আছে এন্ডোস্পার্ম। এইটুকুনি ক্লিয়ার কিনা বলো? এবার কি হবে? আবার ওভিউল, এবার জাইগোটটা এন্ডোস্পার্ম থেকে কিছুটা নারিশমেন্ট নিয়ে জাইগোটটা ডিভাইড হয়ে দুটা সেল হলো। দুটা সেল হলো, দেখো তো তোমরা ওই বইয়ের ছবিতে 3 নাম্বার ছোট্ট পিকচারটা দেখতে পাচ্ছ কিনা? জাইগোটের পরের ছবিটা। হুম, এই ছবিটার নাম হচ্ছে এইটার নাম হচ্ছে তোমার প্রো এমব্রায়ো। এই জাইগোটটা কিসে কনভার্ট হলো? প্রো এমব্রায়ো। এইদিকে তাকাও, কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলা। প্রো এমব্রায়ো। তো প্রো এমব্রায়োর দুটা সেল, উপরের দিকে যে সেলটা এটার নাম হচ্ছে ব্যাসাল সেল, ব্যাসাল সেল। আর নিচের দিকের যে সেলটা, এই সেলটার নাম হচ্ছে তোমার অ্যাপিকাল সেল। এটার নাম কি? এপিকাল সেল। এন্ডোস্পার্ম থেকে কিন্তু নারিশমেন্ট যাচ্ছে কিন্তু, হ্যাঁ, চারিদিকে বাবু এন্ডোস্পার্ম আছে। নেক্সট স্টেপে কি হবে? আবার ওই ওভিউল দিয়ে বোঝাচ্ছি। এই যে দেখো ওভিউল, তো হয় কি, ব্যাসাল সেলটা এরকম একটা বড় সেল হয়, ওই বড় সেল থেকে এরকম ছোট ছোট কিছু সেলের নেক, গলার মতো এরকম কিছু বের হয়ে আসে। এই ওপরের যে সেলটা এটার নাম হচ্ছে হস্টোরিয়াল সেল। ওপরের সেলটার নাম কি? হস্টোরিয়াল সেল। এক সেকেন্ড। এই যে এটার নাম হচ্ছে হস্টোরিয়াল সেল, হলো?
আর নিচে যে গলার মতো যে অনেকগুলো গলার মতো শেপটা নিয়েছে, এটার নাম হচ্ছে সাসপেন্সার। এটার নাম হচ্ছে সাসপেন্সার। এই দুটা তৈরি হলো তোমার বেসাল সেল থেকে। এটুকুনি ক্লিয়ার? এটা হচ্ছে প্রো এমব্রায়ো, এই নিচের সেল। তো প্রো এমব্রায়োটা কনভার্ট হবে এই রকম একটা গ্লোবিউলার শেপ নিবে। প্রো এমব্রায়োটা এরকম একটা গ্লোবিউলার শেপ নিবে, যার মধ্যে অনেকগুলা সেল, একটা সেল ডিভাইড হয়ে অনেকগুলা সেল বানিয়ে নিল। প্রো এমব্রায়োটা না, ওটা এপিকাল সেল ছিল। তাহলে এপিকাল সেলটা এইরকম শেপ নিয়ে নিল, এইরকম ডিভাইড হয়ে এরকম হয়ে গেল। এইটার নাম হচ্ছে গ্লোবিউলার এমব্রায়ো। এটার নাম কি? গ্লোবিউলার এমব্রায়ো। এই গ্লোবিউলার এমব্রায়োর মধ্যে দেখো এই জায়গাটায় একটা সেল আছে, এই যে এই জায়গাটাতে একটা সেল আছে, এই একটা সেলকে বলে হচ্ছে, এই একটা সেলকে বলে হচ্ছে হাইপোফাইসিস। একটা সেলের নাম কি বললাম? হাইপোফাইসিস। এই হাইপোফাইসিসটা দেখো আমি কি লিখছি, উইল কনভার্ট ইনটু রেডিক্যাল অ্যান্ড রুট ক্যাপ। একটু পরেই এটা শিখে যাবা। এই হাইপোফাইসিসটা রেডিক্যাল আর রুট ক্যাপে কনভার্ট হবে। এটুকুনি ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি হচ্ছে, এই যে দেখো আবার ওই এমব্রায়ো স্যাক, মানে সরি ওভিউলটা ড্র করে দিই। এই যে ওভিউলটা, এই যে উপরের দিকে আঁকাচ্ছি হস্টোরিয়াল সেল, তারপরে এই যে সাসপেন্সার, আর নিচের দিকে যে গ্লোবিউলার সেলের মাসটা ছিল, ওইটা এবার ডেভেলপ করে এইরকম হার্টের মতো শেপ নিয়ে নেবে। এরকম হার্টের মতো শেপ নিয়ে নেবে। আর এর মধ্যেও প্রচুর সেল আছে, অতগুলো সেল ড্র করা যাবে না, আমি মোটামুটি করে দিচ্ছি। এই যে এরকম করে এখানে প্রচুর সেল আছে, ভাবো এগুলো এক একটা সেল। এইটার নাম হচ্ছে হার্ট শেপ এমব্রায়ো। এটার নাম কি? হার্ট শেপ এমব্রায়ো। এখান থেকে কিন্তু এন্ডোস্পার্ম থেকে কিন্তু ফুড সাপ্লাই হচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে? হ্যাঁ। এবার আলটিমেটলি কি হবে, এই হার্ট শেপ এমব্রায়োটা আরো ফার্দার ডেভেলপ করে, এই যে আমি ওভিউলটা ড্র করে দিই আগে। হ্যাঁ, এবার এই হার্ট শেপ এমব্রায়োটা এই যে দেখো এইরকম শেপ নিয়ে নিবে। এই যে হস্টোরিয়াল আর সাসপেন্সার ড্র করে দিলাম, আর এইটা এবার হয়ে যাবে, এই যে দেখো নিচের দিকটা এইরকম বেঁকে যাবে, নিচের দিকটা এইরকম, এইরকম শেপ নিয়ে নেবে। ক্লিয়ার? এর মধ্যে আর সেলগুলো আমি ড্র করছি না, আগে ভালো করে দেখো। এইটা হচ্ছে রুট ক্যাপ, এই জায়গাটাতে কি থাকে বললাম? রুট ক্যাপ। রুট ক্যাপের ঠিক নিচের দিকের এই জায়গাটার নাম হচ্ছে রেডিকাল। এটার নাম কি? রেডিকাল। রেডিকালের নিচের এই জায়গাটার নাম হচ্ছে হাইপোকটিল। হাইপোকটিল। হাইপোকটিলের নিচের এই জায়গাটার নাম হচ্ছে এপিকটিল। এটার নাম হচ্ছে এপিকটিল। তারপরে ঠিক এই গোড়াটাতে এই জায়গাটার নাম হচ্ছে প্লিমিউল। হলো? আর এই যে দুইটা লেজের মতো যে আছে, এই দুইটা হচ্ছে কটিলেডন। এই কটিলেডনের মধ্যে ফুড স্টোর হয়ে থাকবে। স্যার, তুমি তো একটু আগেই বললাম বা চারিদিকে এন্ডোস্পার্মের মধ্যে ফুড স্টোর হয়ে আছে। তুমি তো বললা চারিদিকে যে এন্ডোস্পার্ম সেলগুলো ছিল, এখানে যে এন্ডোস্পার্ম সেলগুলো ছিল ওখানে ফুড ছিল, তাই কি না? কিন্তু এখন বোঝো, এই যে জাইগোট থেকে এই পজিশনে আস্তে আস্তে এন্ডোস্পার্মের সব ফুড খেয়ে নিল তো এই এমব্রায়োটা। তাহলে এবার ফার্দার ফুড, ফার্দার মানে নারিশমেন্টের জন্য কটিলেডনের মধ্যে এবার ফুড স্টোর হয়ে থাকে।
বুঝলা তো? হুম। তো কটিলেডন এখানে কটা তৈরি হলো? দুটা, হ্যাঁ কি না? তাহলে এটা হয়ে গেল ডাইকট, এটা হয়ে গেল ডাইকটিলেডোনাস। যে একটা জায়গা তাহলে মনে তাহলে মনোকট। এইবার দেখো এখানে একটা জিনিস বলে দিচ্ছি, এখানে আমি একটা ইমাজিনারি অ্যাক্সিস ড্র করতে পারি, ইয়েস অর নো? এই যে দেখো তো, এই অ্যাক্সিসের সবার উপরে আছে রুট ক্যাপ, তারপরে আছে রেডিকাল, তারপরে হাইপোকটিল, তারপরে এপিকটিল, তারপরে প্লিমিউল। এই অ্যাক্সিসটার নাম হচ্ছে এমব্রায়ো অ্যাক্সিস। অ্যাক্সিসটার নাম কি? এমব্রায়ো অ্যাক্সিস। তাহলে এটা ডাইকটিলেডোনাস এমব্রায়োর ডেভেলপমেন্ট আমি বুঝালাম। দেখো ক্লিয়ার কিনা বলো? তাহলে ছিল জাইগোট এক নাম্বার থেকে, এই যে ছিল জাইগোট, জাইগোটের চারিদিকে এন্ডোস্পার্ম, জাইগোটটা দুটা সেল হয়ে গেল, ব্যাসাল সেল আর এপিকাল সেল, যেটাকে বলে প্রোএমব্রায়ো। তারপরে ওটা এন্ডোস্পার্ম থেকে আরো নারিশমেন্ট নিয়ে এরকম শেপ নিয়ে নিল, যেটাকে বলে গ্লোবিউলার এমব্রায়ো। বইয়ের ছবির সাথে দেখবা মিলাবা, এখানে ছোট ছোট করে লেখা থাকলো, বইয়ের ছবির সাথে মিলাবা। গ্লোবিউলার এমব্রায়ো, গ্লোবিউলার এমব্রায়োর অনেকগুলো সেল আমি বললাম, উপরের দিকে হস্টোরিয়াল সেল, তারপরে সাসপেন্সার সেল। এই হস্টোরিয়াল আর সাসপেন্সার সেলের খালি কি বলতো, এমব্রায়োটাকে ধরে রাখা, আস্তে আর কোনো কাজ নেই। আসল এমব্রায়ো কিন্তু এই গোলটা, গোল মালটা, আসল এমব্রায়ো কিন্তু এই গোল মালটা, হ্যাঁ কি না? তো এই গোল মালটার এখানে একটা আমি জিনিস লিখেছি, হাইপোফাইসিস লিখেছি, হ্যাঁ কি না? হাইপোফাইসিস এর নিচে একটা কথা লিখেছি, উইল কনভার্ট ইনটু রেডিকাল এন্ড রুট ক্যাপ। এই যে দেখো তো, রেডিকাল আর রুট ক্যাপ এই লাস্টে লিখেছি না, ওইটাই হচ্ছে হাইপোকটিল থেকে তৈরি হয়েছে। এবার ক্লিয়ার হলো? তারপরে ওটা কি শেপ নিয়ে নিল? হার্ট শেপ এমব্রায়ো নিয়ে নিল। 4 নাম্বারটা হচ্ছে হার্ট শেপ এমব্রায়ো নিয়ে নিল। আর 5 নাম্বারটা হচ্ছে একটা ম্যাচিওর্ড এমব্রায়ো। 5 নাম্বারটা হচ্ছে তোমার ম্যাচিওর এমব্রায়ো। এখানে কোথাও লিখে দিই, ম্যাচিওর এমব্রায়ো। এটা হচ্ছে ম্যাচিওর এমব্রায়ো। তাহলে কয়টা স্টেপে হচ্ছে? মোটামুটি 3-4টা স্টেপে কিন্তু হচ্ছে। এবার এই চক্করে এন্ডোস্পার্মের সব খাবার যদি শেষ হয়ে যায়, এই যে এখানে যদি শেষ হয়ে যায়, তাহলে ওটা এক্সালবুমিনাস আর নন অ্যালবুমিনাস, কিন্তু কিছুটা যদি থেকে যায় তাহলে অ্যালবুমিনাস। আর এ যদি শেষ হয়ে যায়ও তাও চিন্তা নেই, কারণ এখন কটিলেডন বানিয়ে নিয়েছে, আর কটিলেডনের মধ্যে কি ফুডকে রেখে দিয়েছে, স্টোর করে রেখে দিয়েছে। আর জার্মিনেশন হওয়ার আগে পর্যন্ত এখন এই ফুড দিয়ে কাজে চালাবে। জার্মিনেশন হয়ে গেলে তো ও ফটোসিনথেসিস শুরু করে দিবে। তো স্যার এবার ব্যাপারটা হচ্ছে যে সবই তো বুঝলাম, কিন্তু এই এই এক একটা জায়গা কি এগুলা, আমি তোমাকে তা ওটার নলেজের জন্য এবার বলে দিচ্ছি। এই যে দেখো, তো এমব্রায়ো অ্যাক্সিসের কয়টা পার্ট? এমব্রায়ো অ্যাক্সিসের অনেকগুলা পার্ট। রুট ক্যাপ, রেডিকাল আর হাইপোকটিল এরা জার্মিনেশনের পরে বানাবে রুট সিস্টেম, গাছের রুটটাকে বানাবে। কথাটা বুঝলা কিনা বলুন? আর বেরিয়ে আছে। আর এইদিকে এপিকটিল আর প্লিমিউল এরা বানাবে হচ্ছে শুট সিস্টেম। শুট মানে মাটির উপরে যে পার্ট গুলো থাকে, মানে স্টেম, লিফ, ব্রাঞ্চ, ওগুলো বানাবে। আর কটিলেডন থেকে এই এমব্রায়ো অ্যাক্সিসের এই পার্ট গুলো খাবার নিবে জার্মিনেশনের আগে পর্যন্ত। ক্লিয়ার? তাহলে এবার চলে আসো টেক্সটে। তো স্যার মনোকটে কি হবে? মনোকটে কিছুই না, দুটা কটিলেডনের বদলে একটা কটিলেডন থাকবে, ব্যাস। কিন্তু এই মনোকটে কি বলতো, মনোকটে এই যে এখান থেকে এত অব্দি সবারই সেম। এই যে ডাইকটেও এটা হবে, মনোকটেও এটা হবে। কিন্তু ডাইকটে দেখো এটা দুটা হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? মনোকটে ওটা দুটা না হয়ে একটাই থাকবে। তাহলে এমব্রায়ো ডেভেলপমেন্টের, তাই দেখো এখানে লেখা আছে কি, চলে আসো এমব্রায়ো ডেভেলপমেন্টে, যে এমব্রায়োটা কোন দিকে ডেভেলপ করে? মাইক্রোপাইলের দিকে ডেভেলপ করে, হ্যাঁ কি না? কারণ ওইদিকেই জাইগোটটা থাকে, এদিকে, এইদিকে। তারপরে হচ্ছে কি,
কি বলেছিলাম, কোনটা আগে হয়, এন্ডোস্পার্ম আগে হয় না এমব্রায়ো আগে হয় বলো তো? এন্ডোস্পার্ম আগে হয়, তাই দেখো লেখা আছে মোস্ট জাইগোটস ডিভাইডস অনলি আফটার সার্টেন অ্যামাউন্ট অফ এন্ডোস্পার্ম ইজ ফর্ম। কেন? দিস ইজ অ্যান অ্যাডাপ্টেশন টু প্রোভাইড অ্যাসিওর্ড নিউট্রিশন টু দ্য ডেভেলপিং এমব্রায়ো। আর এই অ্যান্সারটাই আমি আগে লেখালাম। এমব্রায়োকে নারিশমেন্ট দেওয়ার জন্য আগে একটু এন্ডোস্পার্মের মধ্যে ফুড রিজার্ভ করতে হয়। তাহলে দেখো এখানে কি লেখা আছে, আর্লি স্টেজেস অফ এমব্রায়ো ডেভেলপমেন্ট, সেটা মনোকটিলেডনাস হোক আর ডাইকটিলেডনাস হোক, লেখা আছে কি সিমিলার। এবার ডাইকটের ডেভেলপমেন্টটা কয়টা স্টেপে হবে? প্রথমে হবে প্রো এমব্রায়ো, আমার ছবিটা দেখে নিবা ভিডিওতে। তারপরে হবে গ্লোবিউলার এমব্রায়ো, নাহলে বইয়ের ছবিটা দেখো। তারপরে হবে হার্ট শেপড এমব্রায়ো, তারপরে হবে ম্যাচিওর এমব্রায়ো। তাহলে এই যে এইটা হচ্ছে তোমার প্রো এমব্রায়ো, জাইগোটের পরে এইটা হচ্ছে তোমার প্রো এমব্রায়ো, এইটা ওটা লেখা নাই। তারপরে এটা হচ্ছে গ্লোবিউলার এমব্রায়ো, তারপরে এটা কি হার্ট শেপ এমব্রায়ো, তারপরে এটা কি ম্যাচিওর এমব্রায়ো। হয়ে গেল। এবার তোমরা আমার ছবির সাথে যেগুলো মেলেনি, আমি যেগুলো এক্সট্রা দিলাম ওগুলো ছবির মধ্যে একটু কষ্ট করে লিখে নাও। এই সেলটার নাম হচ্ছে ব্যাসাল সেল, এই সেলটার নাম হচ্ছে এপিকাল সেল, এপিকাল সেল। আচ্ছা, দেখলে তো? এই সেলটার নাম হচ্ছে, এই যে এইগুলোর নাম হচ্ছে হস্টোরিয়াল সেল, হস্টোরিয়াল সেল। তারপরে সাসপেন্সার দেওয়াই আছে বুঝতে। এবার তোমরা এইটা করো, দেখো এই যে সেলটা দেখতে পাচ্ছ, এই সেলটা, এই সেলটার থেকে নিচে দিয়ে লেখা হচ্ছে হাইপোফাইসিস। একদম যে লাস্টের সেলটা। উম, হ্যাঁ, একদম লাস্টে যে দুটো আছে তার আগের দুটো, তার আগের একটা, এটা কি লিখবো? হাইপোফাইসিস। কি হয়ে যাচ্ছে? এনিওয়ে, হাইপোফাইসিস, PHYSIS। কিন্তু হাইপোফাইসিসটা কিসে ডেভেলপ হয় বললাম? এই যে র্যাডিকাল আর রুট ক্যাপে ডেভেলপ হয়, হ্যাঁ না? তাহলে এখানে লিখে দাও হুইচ ডেভেলপস ইনটু, আমি যেভাবে লিখছি ওইভাবে লেখো, ডেভেলপস ইনটু রুট ক্যাপ অ্যান্ড র্যাডিকাল, রুট ক্যাপ অ্যান্ড র্যাডিকাল লিখে দিলাম। আচ্ছা, এবার এখানেও কিছু জিনিস করা নাই। একদম এই এমব্রয়ডার একদম টিপে করো হচ্ছে রুট ক্যাপ, তারপরে র্যাডিকালের নিচের এই জায়গাটার নাম দেওয়া হচ্ছে হাইপোকটিল, হাইপোকটিল। হাইপোকটিলের পরে এইখান থেকেই লিখবা কিন্তু এপিকটিল, এপিকটিল এরকম করে লিখে দাও। আর নিচে তো প্লিমিউল লেখাই আছে, দুটা কটিলেডন লেখাই আছে, এই মার্কিং গুলো লাগবে। এটুকুনি ক্লিয়ার করেছো তো? তাহলে আলটিমেটলি এবার এই যে মন দিয়ে একটা জিনিস বলছি, এখানে দেখো র্যাডিকালটা উপরের দিকে, হ্যাঁ কি না? এই ছবিতে, এনসিআরটির এই ছবিতে র্যাডিকাল উপরে, প্লিমিউলটা নিচে। আর যখন এই ম্যাচিওর এমব্রায়োর ছবিটা যখন ড্র করেছে পরের পেজে, তখন এটাকে না উল্টাই দিয়েছে। তাই এটা বুঝতে যাতে কনফিউশন না হয়, এখানে র্যাডিকালটা নিচে করে দিয়েছে, প্লিমিউলটা উপরে করে দিয়েছে। আর কটিলেডন গুলো আগে ডান সাইডে ছিল, এখন বাঁ সাইডে করে দিয়েছে। এটা বুঝতে পারবা তো? কনফিউশন হবে না তো? হ্যাঁ। কেন এনসিআরটি এটা এখনো ঠিক করে নাই জানি না। এবার এখানে একটা মার্কিং করো, প্লিমিউলের নিচের জায়গাটার নাম কি? এপিকটিল লিখে দাও, এপিকটিল। এবার আমাকে বলো তো, এই দুটো তো কটিলেডন, তো এমব্রায়োর মধ্যে কটিলেডন বাদ দিয়ে বাকি যে এই যে ইমাজিনারি অ্যাক্সিসটা, এই ইমাজিনারি অ্যাক্সিসটার নাম কি যেন ছিল? এমব্রায়ো অ্যাক্সিস। তো এমব্রায়ো অ্যাক্সিসের প্লিমিউল, এপিকটিল আর প্লিমিউল আর এপিকটিল, এই দুটো মিলে কি বানাবে? রুট শুট সিস্টেম, মাটির উপরে জার্মিনেট হবে এটা। আর
হাইপোকটিল, রেডিকাল আর রুট ক্যাপ, এরা তিনটা মিলে কি বানাবে? রুট সিস্টেম। তো ছবিটা এখানে উল্টা করে দিয়েছে জন্য যাতে কনফিউশন যাতে না হয়। ডান। তাহলে দেখো, এমব্রায়োনাল অ্যাক্সিস এ টিপিক্যাল ডাইকটিলেডোনাস এমব্রায়ো, দেখো এখানে কি লেখা আছে, টিপিক্যাল ডাইকটিলেডোনাস এমব্রায়োর কি থাকে, একটা এমব্রায়োনাল অ্যাক্সিস থাকে আর দুটো কটিলেডন থাকে। এবার এমব্রায়োনাল অ্যাক্সিসের পার্ট গুলো দেখে নাও কি কি। এপিকটিল, প্লিমিউল, তারপরে হচ্ছে হাইপোকটিল, রেডিকাল, রুট ক্যাপ। এখান থেকে এত অবধি ব্র্যাকেট ক্লোজ করে দাও, এটা হচ্ছে ডাইকটের এমব্রায়োর স্ট্রাকচার। পজিশন গুলো এখান থেকে পারবা তো? হ্যাঁ, দেখো তো এখানে কি লেখা আছে। হুম, এই যে এপিকটিলের পজিশন কি লেখা আছে বলো তো? এমব্রায়ো কি বলেছে যে লেভেল অফ কটিলেডনের অ্যাবভে থাকে, কটিলেডনের ওপরে। তাহলে দেখো তো ছবিটা, কটিলেডন হচ্ছে এই যে এই লেভেলে আছে, কটিলেডন এই লেভেলে, তার অ্যাবভে আছে এপিকটিল। এইভাবে বুঝতে পারবা পড়ে পড়ে, তাহলে আমি লাইন বাই লাইন আর পড়াবো না। তাহলে এবার মনোকটের এমব্রায়োর স্ট্রাকচারটা দেখে নাও। দেখে নাও, আগে দেখে নাও, পরে আমি দাগিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, মনোকটের মধ্যে একটাই কটিলেডন, সেটার নাম হচ্ছে স্কুটেলাম, তাই স্কুটেলামের পাশেই কটিলেডন লিখে রাখো। স্কুটেলামের পাশে কটিলেডন লিখে রাখো, একটাই কটিলেডন। এবার দেখো এখানে স্কুটেলামটা মোরলেস এই জায়গাটায় শেষ হয়েছে, এই জায়গাটায়, ঠিক? তাহলে ঠিক এই জায়গাটাতে থাকবে হচ্ছে তোমার এপিকটিল, এখানে এপিকটিল লিখে রাখো। তাহলে এবার দেখো তো, জিনিসটা এদিকে দেখো, বোঝো। শুট অ্যাপেক্স যেই জায়গাটায়, সরি, স্কুটেলাম যেই জায়গাটায় লেগে আছে, স্কুটেলাম মানে কটিলেডন যেই জায়গাটায় লেগে আছে, তার উপরের দিকে হচ্ছে এপিকটিল, আর নিচের দিকে হচ্ছে দেখো রেডিকাল। ইয়েস অর নো? এবার এপিকটিলের ওপরে শুট অ্যাপেক্স, এটাই হচ্ছে প্লিমিউল। বুঝতে না পারলে এটা প্লিমিউল লিখে রাখো। আর এইখানে দেখো তো কতগুলো এরকম লিফের মতো, পাতার মতো জিনিস দেখা যাচ্ছে না? এগুলা কিন্তু সত্যিকারের পাতা, মানে সত্যিকারের গাছের পাতা, মানে সিডের মধ্যে এই পাতাগুলো আছে। তো এইটা একটা ছোট্ট চেম্বারের মধ্যে এটা থাকে। হুম। এবি শুট অ্যাপেক্স, লিফ প্রাইমর্ডিয়া বলে এগুলো। এটাকে কি বলে? লিফ প্রাইমর্ডিয়া, মানে লিফের ছোট বার্ড, লিফ প্রাইমর্ডিয়া। আমার কথাটা মন দিয়ে শোনো। এখন কি করবো বলো, বেশি হচ্ছে না। এই যে লেভেলটা আছে, আমি যদি এটাকে এইভাবে ডিভাইড করি, স্কুটেলামের অ্যাডজাস্টমেন্ট যেখানে হচ্ছে, তার তার থেকে যদি দুটা পার্টে ডিভাইড করি, তাহলে ওপরে একটা পার্ট হচ্ছে এই যে এটা একটা পার্ট হচ্ছে, একই না? আর নিচে একটা পার্ট হচ্ছে, ইয়েস অর নো? তো উপরে কি আছে? এপিকটিল, প্লিমিউল, লিপ প্রাইমর্ডিয়া। আর গোটাটা একটা চেম্বারের মধ্যে, শীদের মধ্যে প্রোটেক্টেড আছে, ওই শীটটার নাম হচ্ছে কোলিওপ্টাইল। এটুকুনি ক্লিয়ার? এই গোটা যে শীদের মতো যে গোটা চেম্বারটা, চেম্বারটার নাম কি বললাম? কোলিওপ্টাইল। তাহলে দেখো তো, এবার চলে আসো নিচে। নিচের দিকে কি আছে? নিচের দিকে আছে রেডিকাল, তার নিচে আছে রুট ক্যাপ, আর ওর একটা প্রোটেক্টিভ শীট থাকে যেটা নাম হচ্ছে কোলিওরাইজা। স্যার এখানে এপিব্লাস্টটা কি? এপিব্লাস্টের তুমি লিখে রাখো, এপিব্লাস্টের পাশে লিখে রাখো রুডিমেন্টারি অর, রুডিমেন্টারি অর আনডিফারেন্সিয়েটেড, সরি, আনডিফারেন্সিয়েটেড না, আন্ডার ডেভেলপ, আন্ডার ডেভেলপড সেকেন্ড কটিলেডন। সেকেন্ডটাকে 2ND লিখে দাও, সেকেন্ড কটিলেডন, এইরকম করে লিখে দাও। স্যার এটা আবার মানে কি? এই যে দেখো,
এটা হচ্ছে ফার্স্ট কটিলেডন, স্কুটেলাম হচ্ছে ফার্স্ট কটিলেডন। ওখানকার খাবার শেষ হয়ে গেলে তখন এই এপিপ্লাস্ট মানে এখান থেকে সেকেন্ড কটিলেডন থেকে খাবারটা হবে। আবার আন্ডার তো এটা আন্ডার ডেভেলপ, মানে অত বড় হয় না, ছোট্ট থাকে। এটুকুনি ক্লিয়ার? তাহলে দেখো তো এবার লেখাটা মিলাই, চলো শেষ। এমব্রায়ো অফ মনোকটিলেডনস পজেস অনলি ওয়ান কটিলেডন, আর ওই কটিলেডনটার নামই হচ্ছে স্কুটেলাম। গ্রাস ফ্যামিলিতে ওটার নাম হচ্ছে স্কুটেলাম। আর স্কুটেলামটা এই যে দেখো লেখা আছে কি ওয়ান সাইড অফ, মানে এমব্রায়োনাল অ্যাক্সিসের একটা সাইডে থাকে, যেমন বইতে দেখা যাচ্ছে ওটা লেফট সাইডে আছে, হ্যাঁ কি না? তো এটা লোয়ার এন্ডে নিচের দিকে, ছবি দেখবা এবার, বইয়ের ছবি দেখবা, নিচের দিকে কি থাকে, নিচের দিকে কি কি আছে পেয়েছো? রেডিকাল পেয়েছো, রুট ক্যাপ পেয়েছো, আর ওটা একটা আনডিফারেন্সিয়েটেড শীদের মধ্যে প্রোটেক্টেড থাকে, যেটার নাম হচ্ছে কোলিওরাইজা, পেয়েছো নিচের দিকে? হুম, ছবিতে নিচের দিকে পেয়েছো কিনা বলবো এখানে। রেডিকাল, রুট ক্যাপ আর কোলিওরাইজা নিচের দিকে, কেন? কারণ বইতে মেনশন করা আছে, এই যে দেখো লোয়ার এন্ড মেনশন করা আছে। আচ্ছা, তারপরে চলে আসো ওপরের দিকে কি থাকে। এমব্রায়োনাল অ্যাক্সিসের ওপরের দিকে অ্যাবভ দ্য লেভেল অফ অ্যাটাচমেন্ট অফ স্কুটেলাম, স্কুটেলাম যেই জায়গাটায় অ্যাটাচ হয়ে আছে, এই যে দেখো, এই যে তোমাকে বললাম না স্কুটেলাম কোন জায়গাটায় অ্যাটাচ হয়ে আছে, এই জায়গাটায় অ্যাটাচ হয়ে আছে। তো ওটার লেভেলের ওপরে কি কি আছে? তো ওপরে এই যে এই জিনিসগুলো আছে, হ্যাঁ দেখো তাই লেখা আছে ওপরে। তুমি আমি যদি আমি যেগুলো এক্সট্রা করে লেভেলিং করলাম ওগুলা লিখে রাখলে দেখবা এপিকটিল আছে, করেছো এপিকটিল লেভেলিং ওখানে? হ্যাঁ, এপিকটিল আছে। এপিকটিলের এপিকটিলের সাথে কি লেগে আছে? শুট অ্যাপেক্স। আর কি লেগে আছে? লিভ প্রাইমর্ডিয়া, মানে ছোট ছোট পাতা, প্রাইমর্ডিয়া মানে বাড। আর ওটা একটা হলো ফলিকিউল ফলিয়ার স্ট্রাকচারের মধ্যে আছে, মানে পাপড়ির মতো ছোট্ট একটা ফাঁকা জায়গার মধ্যে আছে, যেটা নাম হচ্ছে কলিওপটাইল। কলিওপটাইলও পেয়েছো? হয়ে গেল। তাহলে এইখানে গিয়ে তুমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দাও। আর এইখানে কিছু করতে হবে না, এখানে বলেছে কিছু সিটকে তুমি সোক করো, পরের দিন ওগুলোকে ফাটিয়ে দেখো ওটার মধ্যে কটা কটিলেডন, কোথায় এপিকটিল, কোথায় হাইপোকটিল। তাহলে এত অব্দি পড়া দেওয়া থাকলো। নেক্সট দিন আমরা সিট থেকে বাকি চ্যাপ্টারটা শেষ করে কিছু কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো।